হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমাদের ইমো স্টোরি চ্যানেলটির সমস্ত রকম সকল পর্বের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ 1 মাস পর আমার চ্যানেলে নতুন ভিডিও আসছে। ভিডিওটা শুরু করার আগে দুটো কথা বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনার ফেসবুক, আপনার টিকটক, আপনার ইনস্টাগ্রাম দিয়ে আপনি কোনো ইনকাম করতে পারেননি, মানুষকে ইনকাম করতে দেখেছেন। আজকে আমি আপনাদের শেখাবো আপনাদের ইউটিউব, আপনাদের ইনস্টাগ্রাম, আপনাদের টিকটক, আপনাদের ফেসবুক আইডি দিয়েও আপনি প্রত্যেক দিন 500 থেকে 600 টাকা ইনকাম করতে পারবেন। কীভাবে করতে পারবেন সেটা আমি ভিডিওর শুরুতে দেখিয়ে দেবো। আমাদের ইনকাম সাইট হলো ফরসেজ, forces.io। আমাদের ইনকাম সাইট হলো ফরসেজ। ফরসেজ হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট। ডিসেন্ট্রালাইজ মানে এটা বোঝায় যেখানে কোনো মালিক নেই, ঠিক আছে? এখানে কোনো মালিক নেই, যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে 20,000 টাকা থেকে 20 লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন। কীভাবে ইনকাম করতে পারবেন? আমাকে মেসেজ করবেন, আমার নাম্বার দেওয়া আছে ওখানে 7718004239। তো আপনারা বলবেন আচ্ছা আপনি কি ইনকাম করেছেন? তো দেখান তো। হ্যাঁ, আমি ইনকাম করেছি, আপনাদের দেখাচ্ছি। সর্বমোট আমি এখানে $10 ইনকাম করেছি। তো আমি $5 যখন ইনকাম করেছিলাম তখন আমি স্ক্রিনশট নিয়েছিলাম সেটা। এখানে দেখতে পাচ্ছি আমার ফরসেজের রকি 7x আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম, সেখান থেকে আমি অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে $5 পেয়েছিলাম কাজ করে। তো আপনারা খুব সহজে কাজ করে প্রত্যেক দিন 500 থেকে 600 টাকা আর্নিং করতে পারবেন। করে কি আমরা অ্যাকাউন্ট বানাবো, কীভাবে কাজ করতে হয়, এটা একদম 100% জেনুইন ওয়েবসাইট। এখানে কোনো ফেক কিছু নাই। এখানে আমরা কাজ করে ঠকেও যাবো না, ঠিক আছে? এখানে কাজ করলে টাকাটা আমরা 1 সেকেন্ডের মধ্যে আমাদের ওয়ালেটে পেয়ে যাব টাকাটা। তো আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, 1 সেকেন্ড। এখানে এটাও বলা হয়েছে forces.io মালিককে। ফোর্সেজ হচ্ছে এখানে কি লেখা আছে? forces.io মালিককে। ফোর্সেজ হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইট। ডিসেন্ট্রালাইজ মানে বোঝা যায় যেখানে কোনো মালিক নেই। এই সাইটে কোনো মালিক নেই। আপনি অ্যাকাউন্ট খুললে আপনিও হয়ে যাবেন এর মালিক, তাই এটা বন্ধ হবে না। দেখ, তোর সামনে তোর একমাত্র বন্ধুকে কীভাবে মারি, আর তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস, তাই না? আজকে তোর জন্য তোর প্রাণপ্রিয় বোন মরবে। জাফর খান, প্লিজ আমার বোনের কিছু করিস না। আমি তোর বিরুদ্ধে সাক্ষী দিয়েছি, তুই আমাকে মেরে ফেল প্লিজ। তবু আমার বোনের কিছু করিস না প্লিজ। না না, তা কখনোই হয় না রে, তা কখনোই হয় না। তুই আর তোর বোনের জন্য আমি দীর্ঘ 7 বছর জেলে ছিলাম। আজকে তোদের দুজনকে মেরে আমি আমার সমস্ত রাগ শেষ করে দিব। ভাইয়া আমাকে বাঁচা প্লিজ, ভাইয়া আমাকে বাঁচা না। একদিকে মিজু আর একদিকে মিজুর ছোট বোন নেহা বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী জাফর খানের হাতে বন্দী। মিজুর হাত পা 2টা বড় বড় পিলারের সাথে বেঁধে রেখেছে, আর মিজুর বোনকে একটা চেয়ারের সাথে। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি আসি তো। তোর ভাইয়ের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবধি তোর ভাই তোর কিছু হতেই দিবে না। ওই জাফর খান তোর কিছু করতে পারবে না। তোরা ভাই বোন দুজনে আজকে মরবি, বাঁচতে পারবি না আমার হাত থেকে, যত চেষ্টাই করিস না কেন। এই জাফর খানের পথের কাটার কখনোই বেঁচে রাখে না। রকি, আমার মেশিন গানটা নিয়েই। জি বস, আনতেছি। জাফর খানের কথা শুনে রকি পিস্তল আনতে গেল। কিছুক্ষণ পর রকি পিস্তল এনে জাফর খানের হাতে দিল। পিস্তল নিয়ে জাফর খান মিজু আর নেহা দুজনের দিকে তাক করে বলে, দেখ, তোরাই বল তোদের দুজনের মধ্যে কে আগে মরতে চাস? তুই না ও, ভাই না বোন? জাফর খান প্লিজ, তোর কাছে আমি হাত জোর করছি, আমার বোনকে ছেড়ে দে। তুই আমাকে মেরে ফেল, আমি কিছুই বলবো না। ওয়েট, আমি আসতেছি। আগে তোকে মারবো। তুই সেদিন আমার ছোট ভাই আর আমার সব লোকেদের মেরে আমাকে জেলে পাঠিয়েছিলি, তাই না? দাঁড়া, তোর সেই ইচ্ছা আমি পূরণ করবো। ওয়েট। এই কথা বলে জাফর খান মিজুর দিকে যেতে লাগলো। মিজুর কাছে এসে মিজুর হাত ধরে একটা ছুরি হাতে নিল। তারপর বলল, এই হাত দিয়ে আমার ভাইকে মেরেছিলি, তাই না? তোর এই হাত আমি আজকেই কেটে ফেলবো, আর তুই শুধু চিৎকার করবি, আর তোর এই চিৎকার আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে। জাফর খান মিজুর হাত ধরে দেখে সেখানে লেখা MH, মানে মাফিয়া কিং MH, যাকে আজ পর্যন্ত কেউ কোনোদিনও দেখেনি। শুধু তার নাম আর ভয়ঙ্কর খুনের বিষয়ে শুনেছে। তাকে দেখার মতো আজ পর্যন্ত সৌভাগ্য হয়ে ওঠেনি। যারা দেখেছে তারা কেউ আর এই পৃথিবীতে বেঁচে নেই। জাফর খান MH লেখাটা দেখার পর
রীতিমতো ভয় পেয়ে যায়, গলা শুকিয়ে আসে, হৃৎপিণ্ড ধকধক করতে থাকে। এটা দেখে মিজু মুচকি মুচকি হেসে দেয়। আর তখন সেখানে ধুলির বৃষ্টি নেমে আসে। আর বোঝেন নাই তো, মানে মাফিয়া কিং এমএইচের সব লোক চলে আসে সেখানে। মাটি থেকে শুরু করে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। জাফর খান বাইরে বের হয়ে দেখে 17টা হেলিকপ্টার, 100টার বেশি গাড়ি এবং পুরো বিল্ডিংয়ের চারপাশে শুধু পিস্তল আর পিস্তল। এটা দেখে জাফর খানের বাকি গলার পানিটুকু শুকিয়ে যায়, কারণ বাইরে মিজুর 5000 সৈন্য, 300 সেনাবাহিনী, 200 সিক্রেট অফিসার আর মিজুর 2 ডান হাত, তামিম আর শামীম। মিজু কখনো কারো সামনে আসে না। এরা দুইজনে সারা বিশ্বে মিজুর হয়ে খুন করে থাকে। আর মনে হয় জাফর খানের দিন শেষ। কি রে, কে তুই? আর তোকে বাঁচাতে এই লোকগুলো এসেছে নাকি? এই কথা বলার পর তামিম অনেকটা রেগে যায় আর সোজা এসে জাফর খানের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে। ঠাস ঠাস! তোর সাহস কেমন করে হয় বসের সাথে তুই তুই করে কথা বলার? আজও পর্যন্ত বসের নামও কেউ মুখেও নিতে পারিনি, আর তুই কি না বসকে এভাবে বেঁধে রেখেছিস? জাফর খান থাপ্পড় খেয়ে রেগে যায় আর তার লোকেদের গুলি চালাতে বলে। আপনারাই বলেন তোর মিজুর এত সৈন্যবাহিনীর কাছে জাফর খানের কয়েকটা পোলাপান কি কখনো লড়তে পারে? পারে না তো। ঠিক সেটাই হলো। জাফর খানের সব লোকেদের তামিম আর শামীম পিঁপড়ের মতো গুলি করে মেরে ফেলল। এটা দেখে জাফর খান লুকানোর চেষ্টা করে। গুলি চলাকালীন সময়ে নেহা অজ্ঞান হয়ে যায় আর শামীম গিয়ে মিজুর হাতের বাঁধন খুলে দেয়। মিজু একটা পৈচাসিক হাসি দিয়ে জাফর খানের সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, নাটকির পোলা, তোর এত বড় সাহস, তুই আমাকে বেঁধে রেখে আমার চোখের সামনে আমার কলিজার টুকরো ছোট বোনকে মারতে চাস? তোকে আজ এই পৃথিবী থেকে চাঁদে পাঠিয়ে দেবো। কে তুমি? আমি জীবনে কখনো এরকম ভয়ঙ্কর রূপ দেখিনি। মনে হচ্ছে তুমি আমাকে এমনি এমনি মারতে চাও না। তোমার বুকের ভিতর প্রতিশোধের আগুন জ্বলছে। তুই ঠিক ধরেছিস, প্রতিশোধের আগুন জ্বলছে আমার বুকে। আজ থেকে 15 বছর আগে আমি তো চৌধুরী ও তার স্ত্রী লাবণ্যকে কি জঘন্যভাবে মেরেছিলি, মনে আছে? মনে আছে তোর সেই দিনগুলোর কথা? তার ছোট্ট ছোট 2টা বাচ্চা ছেলে মেয়ের সামনে আমার আব্বু আম্মুকে মেরেছিলি, মনে আছে তোর? কি? তাহলে তুই সে আমজাদের ছেলে মিজু? শিট, আমারই ভুল ছিল। সেদিন যদি তোকে তোর আব্বুর আম্মুর সাথে মেরে ফেলতাম তাহলে আজকে তুই আর আমার সামনে থাকতে না। সেটাই তো, সেদিন তোর একটা ভুলের জন্য আজকে তোকে আমার হাতে মরতে হচ্ছে। কেউ বাঁচাতে পারবে না তোকে। আচ্ছা, আমাকে মারবি তো ভালো কথা, কিন্তু সেদিন তো আমি একা তোর বাবাকে মারিনি, আমার সাথে আরও 7 জন ছিল। তুই তাদেরকে কেমন করে মারবি? তারা তোর থেকেও ভয়ঙ্কর। তাদের আশেপাশে একটা পিঁপড়েও যেতে পারে না। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি কে, কি আমার পরিচয়। সারা বিশ্বে এমন কোনো সন্ত্রাসী নেই যে কিনা মাফিয়া কিং এমএইচকে চেনে না। আর গোটা পৃথিবীতে আমার লোক আছে, আর শুধু আমারই রাজত্ব। আমার পক্ষে কোনো না কোনো দিন তাদের সবাইকে একদিন খুঁজে বের করে কুত্তার মতো মারবো, ঠিক এইভাবে। কথাটি বলার সাথে সাথে মিজু জাফর খানের মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়, আর সাথে সাথে জাফর খান গলাকাটা মুরগির মতো ছটপট করতে থাকে। আর মিজু বলতে থাকে, নাটকির পোলা, শুধু তোর জন্য আজকে আমি মাফিয়া। আজকে আমি আর আমার বোন মরা এতিম, শুধু তোর জন্য আমি এই জগতে পা দিয়েছি। তো কেমনে বাঁচতে দিই? তোর মতো জানোয়ারের এই দুনিয়ায় বাঁচার কোনো হক নেই। তামিম, এই মাদারিকে কেটে টুকরো টুকরো করে কুত্তাকে খাওয়াবি। আমি নেহাকে নিয়ে হাসপাতালে গেলাম। আচ্ছা বস। তারপর মিজু তার ছোট্ট বোন নেহাকে নিয়ে হসপিটালে চলে আসে। ডাক্তার মিজুকে দেখেই সালাম দেয়, কারণ মিজু এমন কেউ নেই যে চেনে না। আরে আপনারা তো ভুল ভাবছেন, মিজুকে মাফিয়া কিং হিসাবে নয়, বরং হিসাবে চেনে। ডাক্তার সাথে সাথেই নেহার ট্রিটমেন্ট করে। তারপর মিজু তার বাসায় চলে আসে। আপনারা হয়তো ভাবছেন, কেই মিজু, কি তার পরিচয়, আর কেই বা মিজু জাফর খানের মতো একজন কুখ্যাত সন্ত্রাসীকে মারল? তাহলে আপনাদের জন্য বেশি কিছু বলবো না, শুধু আপাতত এইটুকু জেনে রাখুন, মিজু হলো গোটা পৃথিবীর রাজা। তার ইশারায় সব দেশের মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে। তার সামনে বসে থাকার সাহস এখনও কারো হয়নি।
কেউ মিজুর সামনে উঁচু গলায় কথা বললে তার বেঁচে থাকার মতো সেই গলাটা দাঁড়িয়ে থাকে না। আর মিজুর ছোট্ট বোনকে তো আপনারা চেনেনই। আমার মনে হয় না আর কিছু বলতে হবে, আপনারা গল্পের সাথে থাকুন, পুরো বিষয়ে জানতে পারবেন। মিজু বাসায় এসে তার ছোট্ট বোনকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর তার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, বোন বোন রে, তুই ঘুমা। তোর এই ভাই বেঁচে থাকতে গোটা পৃথিবীতে এমন কেউ নেই যে তোকে মারবে। তুই হয়তো জানিস না তোর এই ভাইয়ের কী পাওয়ার। তুই যেদিন জানতে পারবি সেদিন আমাকে না আবার ঘৃণা করে বস। তাছাড়া তো আর কোনো উপায় নেই রে বোন। আব্বা আম্মুকে যারা মেরেছে তাদেরকে কীভাবে আমি বাঁচতে দিব বলো? তুই ঘুমা বোন, তুই ঘুমা। ঘুমায় করে শেষের কথাটি বলার পর একটা হাই তুলবে। মিজু তার বোনের মাথায় হাত বোলাতে বোলাতে নিজেই তার বোনের পাশে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে নেহা তার আব্বু আম্মুর সেই খুনের দৃশ্য দেখে জোরে চিৎকার করে ওঠে। ভাইয়া! মিজু তার বোনের চিৎকার শুনে লাফিয়ে ঘুম থেকে ওঠে। দেখে নেহা জোরে জোরে কান্না করছে। মিজু যতবারই তার বোনের চোখের পানি দেখে ঠিক ততবারই ওর ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। কি হয়েছে নেহা, তুই আবার কান্না করছিস কেন? ভাইয়া ওরা ওরা কি? কার কথা বলছিস? ভয় না পেয়ে বল আমাকে। ভাইয়া ওরা সবাই মিলে আব্বু আম্মুকে মেরে ফেললো। তুই আব্বুকে বাঁচা ভাইয়া, বাঁচা। মিজু নেহার কথা শুনে বুঝতে পারে নেহা আজকে তার আব্বু আম্মুকে স্বপ্নে দেখেছে। প্রায় সময় নেহা এভাবে মাঝরাতে চিৎকার করে ওঠে। তার আব্বু আম্মুকে মারতে তারা যে নিজের চোখে দেখেছে। কোনো সন্তানের সামনে যদি তার বাবা মাকে টুকরো টুকরো করা হয় তাহলে কেমন হয় আপনারাই কমেন্ট করে জানাবেন। ঠিক তেমনটা নেহা আর মিজুর সাথে হয়েছিল। মিজু তার বোনের কথা শুনে সাথে সাথে বলে, আজকেও আব্বু আম্মুকে স্বপ্নে দেখেছিস তাই না? হ্যাঁ ভাইয়া, ওরা আমার সামনে আব্বু আম্মুকে মেরে ফেললো। আচ্ছা, চিন্তা করিস না। আমার কাল সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুর কবর জিয়ারত করতে যাব। ওকে, তুই এখন ঘুমা, আমি তোর পাশে আছি। আচ্ছা ভাইয়া। মিজু সারা রাত জেগে তার বোনকে ঘুম পাড়িয়ে দেয়। ফজরের আজানের পর মিজু নামাজ পড়ে। তারপর মিজুর চোখেও ঘুম লেগে আসে, তাই সেও একটু ঘুমিয়ে যায়। সকাল 9টায় নেহা ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে আছে, কিন্তু মিজুর কোনো খবর নেই। তাই সে মিজুকে ডাকতে তার রুমে আসে। রুমে এসে দেখে মিজু ঘুমাচ্ছে, তাই নেহা তার পাশে এসে বলে, ভাইয়া ভাইয়া, ও ভাইয়া ওঠো না ঘুম থেকে, অনেক তো বেলা হয়ে গেছে। আজ বা তুই আমাকে নিয়ে রংপুর যাবি আব্বু আম্মুর কবর জিয়ারত করতে। ওই ভাইয়া ওঠো না। কি শুরু করে দিলে? উঠবি না, বুকের উপর চড়ে বসবো। ছাড় তো নেহা, আমাকে আর একটু ঘুমাতে দে। দাঁড়া, তোকে ঘুম পাড়াচ্ছি। এই বলে নেহা মিজুর বুকের উপর বসে পড়ে আর মিজুকে সুড়সুড়ি দিতে থাকে। মিজু ঘুমের মধ্যে হাসতেছে। এটা দেখে নেহারও ঝরে হেসে দেয়। কিছুক্ষণ পর মিজু ভারী কিছু একটা বুকের উপর অনুভব করে। দেখে নেহা তার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। এটা দেখে মিজু বলে, এই পাগলি, আমার বুকের ওপরে যাবে দাঁড়িয়ে আছিস কেন? আমার বুকটা বুঝি ব্যথা করে না? করুক ব্যথা, তুই অনেক পচা। আমাকে নিয়ে আব্বু আম্মুর কবর জিয়ারত করার যাওয়ার কথা বলে এখন ঘুমিয়ে আছিস? ও মা, কি বলিস? তোকে এই কথা বলেছিলাম? নে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমি তো রেডি, তুই তো এখনো ঘুমিয়ে আছিস। যা, তুই তাড়াতাড়ি রেডি হও। ও মা, তাই তো। ওয়েট, তুই তাড়াতাড়ি গিয়ে নাস্তার টেবিলে নাস্তা রেডি কর। আমি 5 মিনিটে গিয়ে 2 মিনিটে আসতে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। ওকে দেবুন। মিজু তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। তারপর 2 ভাই বোন একসাথে নাস্তা করে বের হয়ে পড়ে। মিজুর পোশাকের বিষয় একটু বলি। মিজু যখন তার বোনের সামনে থাকে তখন একদম সাধারণ ফোলার মতো থাকে, যাকে দেখলে মনে হবে একদমই গাইয়া খ্যাত। কারণ মিজুর বোন যেন কোনোভাবেই জানতে না পারে তার ভাই এত বড় সন্ত্রাসী। নেহা সন্ত্রাসীদের একদম পছন্দ করে না। তো যাই হোক, মিজু আর নেহা তাদের গাড়ি নিয়ে বেরিয়ে হয় রংপুরের দিকে। এইদিকে আর্মি হেডকোয়ার্টার দেশের সব আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, রেড সহ দেশের সব বাহিনীকে ডাক দেওয়া হয়। আপনারা সবাই হয়তো শুনেছেন কে বা কারা যেন জাফর খানকে মেরে টুকরো টুকরো করেছে। জি স্যার। জানি না দেশের উপর কার কোন নজর পড়েছে, তাই আপনাদের সবাই সব সময় অ্যালার্ট থাকতে হবে।
কখন যে কীভাবে শত্রুরা দেশের উপর হামলা করবে কেউ জানে না। জি স্যার। আপনার সবার মতামত পেলে এই কেসটা আমি নিশিকে দিতে চাই, যে এর আগে এর থেকে বড় বড় কেসগুলো সমাধান করেছে। জি স্যার। এইদিকে নিশিকে স্টেজে ডাকা হয়। নিশি স্টেজে উঠতেই সবাই ভয়ে চুপসে যায়, কারণ নিশি হলো এমন একটা মেয়ে যাকে দেখে একটা রাস্তার কুকুরও ভয় পায়। তার সাথে কেউ কথা বলা তো দূরের কথা, তার সামনে কেউ দাঁড়াতেও পারে না, কারণ নিশি যখন যেখানে যায় তখন সেই জায়গাটা থার হয়ে যায়। নিশি স্টেজে উঠে সবাইকে সালাম দিল, তারপর বড় অফিসার সবাইকে তার পরিচয় বলে দিল। এই হলো নিশি, আমি এই গুরুত্বপূর্ণ কেসটা নিশির হাতে তুলে দিলাম। আপনারা সবাই আজকে থেকে নিশির কথা মতো কাজ করবেন। যেভাবেই হোক আমাদের দেশে কোনো সন্ত্রাসীদের বাঁচতে দেওয়া যাবে না। ওকে স্যার। নিশি, এই নাও ফাইল। আজকে থেকে তুমি এই কেসটা দেখবে। দেশের ভিতর সকল সন্ত্রাসীদের শেষ করে দিবে। যত পাওয়ার লাগে, লোক লাগে, সব তোমাকে দিলাম। ধন্যবাদ স্যার। তোমার কিছু বলার আছে? স্যার, আমার 5 জন স্পেশাল লোক লাগবে যারা আমাকে সব সময় সাহায্য করবে। এদের মধ্যে একজন হবে হ্যাকার, যে সমস্ত কিছু হ্যাক করতে পারবে। যে কোনো জিনিস হ্যাক করতে যার 25 সেকেন্ড সময় লাগবে। আর 2 জন হবে স্পেশাল আর্মি, যারা ইনকাউন্টার স্পেশালিস্ট। আর আমার সাথে আমার 2 জন বন্ধু হৃদয় আর রাব্বি থাকবে। সব মিলে মোট 5 জন হলে কাজটা আমি খুব তাড়াতাড়ি করতে পারবো। ঠিক আছে, তোমার যা যা প্রয়োজন তুমি নিতে পারো। তবে হ্যাঁ, আজকে থেকে কাজে লেগে পড়ো। ধন্যবাদ স্যার। তারপর কথা মতো নিশি তার প্রয়োজন মোতাবেক সব লোক নিয়ে নিল। তারপর একটা রুমের ভিতর গিয়ে নিজেদের টিম গঠন করলো। নিশি সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিল। প্ল্যান মোতাবেক সবাই তাদের কাজে লেগে পড়ল। তোমরা 5 জন শুনে রাখো, দেশের ভিতর কোনো সন্ত্রাসীদের বাঁচতে দেওয়া যাবে না। আমি যখন প্রথম আর্মিতে জয়েন হই তখন একজনের সাথে আমার পরিচয় হয়েছিল। সে ছিল দেশের টপ কিলার। আমি তাকে পুরোটা সময় ফলো করেছিলাম। তার দক্ষতার সন্ত্রাসীদের মারার কায়দা আমার আজও মনে আছে। তার হাত থেকে কোনো সন্ত্রাসী বেঁচে ফিরতে পারতো না। আমি চাই আমরাও তার মতো কাজ করব। কিন্তু সে এখন কোথায়? সে যে কোথায় আছে সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। কেন, কি এমন হয়েছিল? শোনো, আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের পরিচয় হয়। আমরা একে অপরকে খুব পছন্দ করতাম। কলেজে সারাদিন ওর সাথেই কাটতো আমার। আমি ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম। সময়টা ছিল 17ই মার্চ। আমি চেয়েছিলাম এই দিন সকল আর্মি অফিসারের সামনে ওকে প্রপোজ করব। কিন্তু সেদিন সে আর আসেনি। সেই তখন থেকে আজ 3 বছর হয়ে গেল ওকে খুঁজে পাইনি। বাংলাদেশের সব জায়গায় তাকে খুঁজেছি। আল্লাহ ভালো জানে সে এখন কোথায় আছে। তারপর তারপর আবার কি, বাদ দাও এসব, পরে এক সময় বলবো নে। না ম্যাডাম, এখনই বলেন। বললাম তো পরে বলবো। নিশির রাগান্বিত চেহারা দেখে আর কেউ টু শব্দও করল না। সবাই নিজ নিজ কাজে লেগে গেল। আর এইদিকে BMW করে মিজু আর নেহা রংপুরে চলে আসে। রংপুর পাওয়া চত্বরে এসে তারা জ্যামে আটকে যায়। তখন নেহা কিছু ছোট্ট বাচ্চাদের রাস্তার মধ্যে ভিক্ষা করতে দেখে। তাই নেহা একটা বাচ্চাকে ডাক দেয়। তখন বাচ্চাটা নেহা আর মিজুর সামনে এসে বলে, আপা 10 টাকা দিবেন? আজ 3 দিন থেকে নাকে আসি, কেউ আমারে 1 টাকাও ভিক্ষা দেয় নাই। হুদা জ্বালায় পেটটা খুব ব্যথা করছে। প্লিজ আপা 10 টাকা দেন, 2টা পরোটা খাবো। কেন তুমি এই বয়সে ভিক্ষা করছো কেন? তোমার মা বাবা কোথায়? আপা, আমার মা বাবা কোথায় সেটা আমি জানি না। আমাদের এইখানে তুলে এনে জোর করে ভিক্ষা করাইতে লাগাই দিছে। কেমনটা করেছে তোমার সাথে বাবু? স্যার, আমার সাথে বেশি কথা বলবেন না। আমার বস দেখলে আমারে আবার মারবো। তোমার বস তোমাকে কেন মারবে? আর তুমি এই বয়সে পড়ালেখা না করে ভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো কেন? আপা, সত্যি কথা বলতে আমার মতো অনেকগুলো ছেলে মেয়েকে আমার বস ধরিয়ে এনে হাত পা পঙ্গু করে দিবে। এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করিয়ে নিয়ে সে বসে বসে খায়। আর কারোর সাথে বেশি কথা বললে সে আমাদেরকে প্রচুর মারে। আমাদেরকে কিছু খাইতে দেয় না। আপনি আমাকে 10টা টাকা দিলে দেন, না হলে এখান থেকে যান গা। আপনার সাথে কথা বলে দেখলেই আমার বস আমার আজকে একটু পানিও খাইতে দিবে না। কথাটা বলার সাথে সাথে একটা লোক এসে ছোট্ট বাচ্চাদের মাথায় একটা লোহার রড দিয়ে ঠাস করে আঘাত করে। ছোট্ট বাচ্চা ছেলেটা মাথায় হাত দিয়ে আহ বলে চিৎকার করে ওঠে। কিরে, এত কথা কিসে? ভিক্ষা দিলে দে, না হলে এখান থেকে চলে যা। দরদ দেখাতে আসিস না। দেখেন,
কি দেখবো আর কি দেখাতে চাস তুই? দরদ দেখাবি? বস ও কিচ্ছু না, ওদেরকে ছেড়ে দিন প্লিজ। কিরে, ওদের জন্য তোর এত দরদ আসলো কোথা থেকে? ওরা কি বলতেছে তোকে? বস ওনারা বলছিল আমি স্কুলে কেন যাই না। কিরে, স্কুলে নিয়ে যাবি ওদের? কতজনকে নিয়ে যাবি? কতজনকে পড়াবি জানিস? আমার এখানে কতগুলো বাচ্চা আছে, পুরো 5,000। দেখেন আপনি কিন্তু বেশি বেশি করতেছেন, একদম তুই তুকারি করবেন না। কি করবি তুই? কথাটা বলে নেহার মাথার চুল ধরে। এতক্ষণ মিজু চুপচাপ সব কিছু দেখছিল, কিন্তু এখন আর চুপ থাকতে পারল না। মিজুর মাথায় রক্ত চেপে গেল। যে বোনের শরীরে সে কখনো একটা মশাও পড়তে দেয়নি, তার মাথার চুল ধরছে। মিজু সেই গাড়ির ভিতর থেকে বের হবে, তখন নেহা তার হাত ধরে থামিয়ে দেয়। মিজু অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করে সেখান থেকে চলে আসে, কারণ মিজু আর নেহা তাদের বাবা মায়ের কবর জিয়ারত করতে যাচ্ছে, আর যাওয়ার পথে কোনো ঝামেলায় জড়াতে চায়নি নেহা। তারা যথাসময় তাদের বাবার গন্তব্যস্থানে চলে আসে। তারপর দুই ভাই বোন মিলে তাদের বাবা মায়ের কবরের কাছে গিয়ে কিছুক্ষণ কান্না করে। তারপর দুইজনে হাত তুলে তাদের জন্য দোয়া করে। সময় তখন বিকেল 5টা। মিজু আর নেহা তাদের গ্রামের বাসায় চলে আসে। তারপর বাসার ভিতরে গিয়ে মিজু কাউকে ফোন দেয়। ফোন পাওয়ার পর ওপাশের লোকটা বলে, ওকে বস, আপনি যা বলবেন তাই হবে। কলটা কেটে দেয়। ফ্রেশ হয়ে গ্রামের ভিতর কিছুক্ষণ ঘোরাঘুরি করে, তারপর বাসায় এসে ঘুমিয়ে পড়ে। আপনারা হয়তো কিছু বোঝেননি, গল্পের সাথে থাকুন, সব কিছু বুঝে যাবেন। রাতে ঘুমের মধ্যে মিজু তার 15 বছর আগের স্মৃতি দেখতে পায়। একদিন সকালে আমজাদ হোসাইন টিভি অন করতেই খবরে দেখতে পান ঢাবির সামনে একজন অনেক নৃশংস করে মেরে ঝুলিয়ে রাখছে, আর তার শরীর কেটে লেখা আছে AMK। এটা আজ না, অনেক আগে থেকেই ঘটে আসছে। নিউজটা দেখে আমজাদ হুসাইন মুচকি হেসে টিভি অফ করে দেয়, কারণ AMK আর কেউ নয়, এই আমজাদ হোসেনই হলো AMK। তারপর ওনার মিসেস লাবণ্যকে ডাক দেয়। লাবণ্য, এদিকে আসো একটু। বলেন। মিজু কোথায়? মিজু তো ঘুমিয়ে আছে। আচ্ছা, মিজুকে ডাকো, তারপর নাস্তা দাও। আজ আমরা ঢাকা যাব শপিং করতে। জি, আমি যাচ্ছি। তারপর মিসেস লাবণ্য খুশি মনে চলে যায় তাদের একমাত্র ছেলে মিজুকে ডাকতে। মিজুর আদর যত্নে যেন কোনো কমতি না থাকে, সেজন্য তারা আর কোনো সন্তান নেন না। মিজু বাবা, ওঠ বাবা, তুই শপিং করতে যেতে চেয়েছিলে না? আজ তোর আপু আমাদের নিয়ে শপিংয়ে যাবে, তাড়াতাড়ি ওঠ। সত্যি বলছো আম্মু? তিন সত্যি। আচ্ছা আম্মু, আমি এখনই উঠছি। তারপর তারা সবাই মিলে বেরিয়ে যায় ঢাকার উদ্দেশ্যে শপিং করতে। অন্যদিকে সকালে নিউজে তার দলের ছেলেকে মেরে ফেলায় অন্য রেগে যায়। এই আর কেউ নয়, AMK এর অনেক পুরনো শত্রু জোকার কিং। তাদের মাঝে সব সময় মারামারি হতেই থাকে। আমজাদ, তুই আমার দলের ছেলেকে মেরে অনেক বড় ভুল করে ফেলেছিস, তোকে এই ভুলের মাসুল দিতে হবে। হঠাৎ জোকার কিং এর ফোনে কল আসে। সে কল রিসিভ করে। কি হয়েছে বল, কল দিয়েছিস কেন? বস, একটা গুড নিউজ আছে। কি নিউজ বল? বস, আজকে AMK তার পুরো ফ্যামিলি নিয়ে ছদ্মবেশে ঢাকা শপিং করতে যাচ্ছে, তাদের সাথে কেউ যাবে না। আচ্ছা ঠিক আছে, কল কাট। তারপর কল কেটে দেয়। তুই আমার দলের অনেক ছেলে মেরেছিস, আজ তুই বাঁচবি না। আজ তুই তোর জীবন দিয়ে সেই ভুলের মাসুল দিবি। তোকে আজ মরতেই হবে AMK, আর তুই মরলেই আমি হয়ে যাব এই পৃথিবীর সব থেকে শক্তিশালী আর ভয়ঙ্কর কিং। আবার আরেকদিকে আর্মি হেডকোয়ার্টারে ডাক হয় জরুরি মিটিং। শুনলাম আজকে নাকি আমজাদ খান তার পুরো পরিবারকে নিয়ে ঢাকা যাচ্ছে শপিং করতে। জি স্যার, আমাদের কাছেও নিউজ আছে। তো যেভাবেই হোক, আজকে ঢাকা থেকে ফেরার পথে আমজাদ খানকে ধরতেই হবে। আচ্ছা স্যার, তবে আর আমজাদ চৌধুরীর সাথে তার সিকিউরিটিও থাকবে না। তাতে কোনো সমস্যা নেই, তার সমস্ত সিকিউরিটি থেকে তাকে আলাদা করে নিব, তারপর সোজা জেলখানায় নিয়ে এসেও অ্যারেস্ট করব। তোমরা সবাই রেডি থেকো, মাঝ রাস্তায় আমরা ওনার সিকিউরিটি থেকে ওনাকে আলাদা করব। ওকে স্যার। এইদিকে আমজাদ খান তার মিসেস লাবণ্যকে নিয়ে ঢাবির উদ্দেশ্যে রওনা হয়। ঢাকায় তার একমাত্র ছেলে মিজু আর ছোট্ট মেয়ে নেহার পছন্দের সব জিনিসপত্র কিনে নেয়। তারপর তারা দুজনে অনেকগুলো শপিং করে, কারণ
আর কয়েকদিন পর মিজুর জন্মদিন। শপিং শেষ করে তারা একটা দামি রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়। তারপর তারা গাড়িতে উঠে আবার রংপুরে আসার জন্য। পথের মধ্যে তাদের সামনে ও পিছনে 5টা করে 10টা গাড়ি। ঢাকা থেকে বাসায় ফেরার সময় যমুনা সেতুর সামনে তাদের সামনেও পিছনে কোনো গাড়িও দেখতে না পেয়ে আমজাদ খান একটু ঘাবড়ে যায়। ধীরে ধীরে ব্রিজ পার হয়ে আসে। রাত তখন 12টা বেজে 35 মিনিট। টাঙ্গাইল একটা নিঝুম রাস্তায় তাদের গাড়িকে একটা বড় ট্রাক এসে জোরে ধাক্কা মারে, আর সাথে সাথেই আমজাদ খানের গাড়িটা ভেঙে চুরে যায়। আমজাদ খান গাড়ি থেকে ছিটকে গিয়ে পাহাড়ের এক পাদদেশে পড়ে যায়, আর ড্রাইভার মিজু নেহার সাথে মিজুর মা গাড়ির ভিতরে আটকে পড়ে যায়। বস, আজকে আমাদের প্ল্যান একদম সাকসেস। আজকে থেকে আমজাদ দা মাফিয়া কিং এর শেষ দিন। জোকার কিং এর বাংলাদেশ। আজকের পর এই বাংলাদেশে শুধু জোকার কিং এর শাসন চলবে। সবাই এই জোকার কিং এর কথাই চলবে। বস, এখন এর কি করব? ও তো আমাদের পুরো সিনগেটের দখল নিয়ে নিয়েছিল। ওর পরিবারকে এখানে শেষ করে দিব। দাঁড়াও, অপেক্ষা করো, এই তোরা ওদের বের কর। তখন কিছু লোক এসে গাড়ির ভিতর থেকে ওনাদের বের করে। ড্রাইভার যে গাড়ি চালাচ্ছিল তার পুরো চেহারা ক্ষত বিক্ষত হয়ে গেছে। মুখ থেকে চেনা যাচ্ছে না এটা আসলে কি। আর এইদিকে মিসেস লাবণ্য মাথায় অনেক গুরুতর আঘাত পেয়েছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। মিজু আর নেহাকে জড়িয়ে ধরে থাকায় ওদের বেশি কিছু হয়নি। আজকে বুঝলি তো আমজাদ এই জোকার কিং এর পাওয়ার কত? তোর মতো কয়েকশো মাস্তানকে আমি পায়ের নিচে পিষে রাখি। ড্রাইভার মানে জোকার কিং যাকে আমজাদ ভাবছেন সে তো অনেক আগেই মারা গেছে। জোকার কিং তার কাছে গিয়ে বুকের উপর পা তুলে দিয়ে বলল, শুনে রাখ, তোর মতো কত মাফিয়াকে আমি জন্ম দিছি, তুই সেটা কখনো কল্পনা করতে পারবি না। আর সামান্য একটা মাফিয়া হয়ে আমার সাথে লাগতে এসেছিলি, দেখ এখন কেমন লাগে। আমার সাথে শত্রুতামি করার একটাই ফল, ডাইরেক্ট মৃত্যু। আরে বেটা, যা যা, তোর যা করতে মন চায় সব কর, আমি কিছু বলবো না। ধন্যবাদ বস। কথাটা শোনার পর কয়েকজন মিলে তাদেরকে গাড়ির ভিতর থেকে বের করে। মিসেস লাবণ্য এতক্ষণ সব কিছু শুনছিল। মিজু আর নেহার কোনো জ্ঞান নেই। মিসেস লাবণ্যকে টেনে হিচড়ে বের করা হলো। জাফর খান মিসেস লাবণ্য শরীরে হাত দিচ্ছে আর মিসেস লাবণ্য চিৎকার করে কান্না করছে। তখন মিজুর জ্ঞান ফিরে আসে। মিজু দেখতে পায় তার বাবার লাশ পড়ে আছে। তার মাকে নিয়ে একটা মধ্যবয়স্ক লোক টানাটানি করছে। তার ছোট্ট বোন নেহা কান্না করছে। মিজু দৌড়ে তার মায়ের কাছে যাওয়ার জন্য দৌড় দিল। তখন একটা লোক এসে মিজুকে আটকে ফেলে। এদিকে আমজাদ খানের জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় সে অনেক নিচে, তার শরীরে বেশি আঘাতের চিহ্ন নেই। কিন্তু তখন তার ছেলে মেয়ের কথা মনে পড়ে। তখন উপরের দিকে আসতে থাকে। উপরে এসে দেখে জোকার কিং জাফর খান, আমি কর্নার, বিজনেসম্যান মুরাদ, ওর সাথে আরও অনেক কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কিন্তু কেন হাসছে দেখার জন্য নিচে তাকায়। নিচে তার মিসেস লাবণ্যকে জাফর খান ধর্ষণ করছে। নিজের চোখের সামনে নিজের বউকে এমন অবস্থায় দেখে নিজেকে ঠিক রাখতে না পেরে সেই একটা পাথর নিয়ে জাফর খানের দিকে ছুঁড়ে মারবে। তখন ব্যালেন্স হারিয়ে আবারও নিচে পড়ে যায়। তারপর বিশাল বড় একটা পাথরের আঘাতে মাথা ফেটে গিয়ে একদম নদীর কিনারায় গিয়ে পড়ে। অপরদিকে জাফর খান মিসেস লাবণ্যকে প্রথমে ধর্ষণ করে, তারপর একে একে সবই করে, শুধু জোকার কিং ছাড়া। মিজু তার চোখের সামনে নিজের মাকে ধর্ষণ করতে দেখে শুধু মা মা বলে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। এক পর্যায়ে এসে জাফর খান বলে, বস কাজ শেষ, অনেক মজা পাইলাম। কি যে দিলাম বস, শালির মতো একটা সুন্দরী মাল আমি কখনোই দেখিনি। হামজাদের মতো একটা মারিয়ার কপালে যে কিভাবে এত সুন্দর মেয়ে জুটলো আমি এখনো ভাবতেই পারছিলাম না। যা করেছিস ভালোই করেছিস, মনের আশা পূরণ হয়েছে তো এখন আর এদের বেঁচে রেখে কী লাভ। আজকের পর তো আমাদের আর কোনো শত্রু নেই। আর এই দিক আমজাদ দা মাফিয়া কিং এর যে কিনা সমাজের সকল লোকের মান সম্মান রক্ষা করত, সে আজকে তার নিজের বউয়ের ইজ্জত রক্ষা করতে পারলো না। বস
ওর বাচ্চাদের দেখলে কেন জানি আমার মায়া হচ্ছে। ওদের কি করব? কি আর করার, ওদের ছেড়ে দে। একদিন আমার দাদি আমাকে বলেছিল যে ছোট বাচ্চাদের গায়ে হাত দিতে নেই। বড় হয়ে যদি ওরা আমাদের পথের কাঠ হয়ে দাঁড়ায়? আরে সেটা নিয়ে ভাবিস না, ওর মতো পিচ্চি পোলার এসব কোনো কিছু মনে থাকবে না, বড় হলে সব কিছু ভুলে যাবে। সবাই বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। এইদিকে মিসেস লাবণ্যকে ধর্ষণ করার সময় শরীরের সমস্ত কাপড় চোপড় ছিঁড়ে ফেলে। মিসেস লাবণ্য বারবার হাউমাউ করে কান্না করছিল আর নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল, কিন্তু এতগুলো লোকের কাছে তার চেষ্টা বৃথা। কিছুক্ষণ পর মিজু আর নেহাকে একটা গাড়ির উপর বসায় আর মিসেস লাবণ্যকে টেনে হিঁচড়ে নিয়ে এসে জীবন্ত জবাই করে। মিসেস লাবণ্য গলা কাটা মুরগির মতো ছটপট করতে করতে নিজের জীবন দিয়ে দেয় আর আমজাদ নামক ড্রাইভারকে মিজুম আর নেহার সামনে কেটে টুকরো টুকরো করে তাদের গাড়ির ভিতর রেখে দেয়। তারপর আগুন লাগিয়ে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। এইদিকে মিজু কান্না করছে আর অপরদিকে নেহা কান্না করছে। রাত তখন 3টা বেজে গেছে। নিজুম রাস্তার মধ্যে একটা ছোট্ট ছেলে যার বয়স 14 বছর আর একটা মেয়ে যার বয়স 8 বছর তাদের নিজের মা বাবাকে আগুনে পুড়তে দেখছে। তখন পিছন থেকে কেউ একজন এসে মিজু বলে ডাক দেয় আর সাথে সাথেই মিজুর ঘুমটা ভেঙে যায়। এইদিকে মিজু কান্না করছে আর অপরদিকে নেহা কান্না করছে আর মিজু জোরে মা বলে চিৎকার করে ওঠে। মিজুর শরীর ঘেমে গেছে, শরীরের প্রতিটা লোম থেকে পানি বের পড়ছে। নেহা তার রুম থেকে বের হয়ে মিজুর রুমে এসে দেখে মিজু হাঁপিয়ে গেছে এবং কান্না করছে। নেহা পানি নিয়ে এসে বলে, ভাইয়া কি হয়েছে, তোর এভাবে কান্না করছিস কেন? নেহা মাকে ওরা আগুনে পুড়িয়ে মারলো। ভাইয়া তুই আজও সেই স্বপ্ন দেখছিস? তোকে না বলেছি তুই এসব চিন্তা একদম করবি না, সব কিছু ভুলে যা। কিভাবে ভুলে যাবো বল? ওরা যে মা বাবাকে গাড়ি সহ পুড়িয়ে মারলো। বলছি না এইসব কিছু ভাবিস না, এই নে পানি খা আর আমার কোলে ঘুমিয়ে পড়। মিজু নেহার হাত থেকে পানির বোতলটা নিয়ে পানি খেয়ে নেয়। তারপর নেহার কোলে মাথা রেখে আবারও ঘুমিয়ে পড়ে। আসলে মিজুর সাথে এমনটা প্রতিনিয়ত হয়। মিজু মাঝরাতে তার মা বাবাকে স্বপ্নে দেখে আর চিল্লাতে চিল্লাতে কান্না করে, আর নেহা তাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। নেহার মনেও প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। যাক, পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা নাস্তা করে নেয় এবং তাদের গ্রামের সকল লোকেদের বাসা গিয়ে কারো কোনো সাহায্য লাগে কি না খোঁজ করতে থাকে। তাদের সামর্থ্য অনুযায়ী সকলকে সাহায্য করে, আবারও বাসার পথে রওনা দেয়। পথিমধ্যে আবারও সেই পথ শিশুটির দেখা দেয়। মিজু এবার তাকে নিয়ে সোজা সেই মাস্টানটির কাছে যায়। তখন মাস্তান লোকটি বলে, কিরে তুই আবার এসেছিস? মার খাবার খুব শখ হয়েছে তাই না? হ্যাঁ রে, কিন্তু আমার না তোকে খুব মারতে ইচ্ছে করছিল, তাই আবারও আসা। এখন তোকে না মারা পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না। কি বললি তুই? আমাকে মারবি? ওই কে কোথায় আছিস? ধর শালাকে শেষ করে দে। কথাটা বলার সাথে সাথে অনেকগুলো লোক এসে মিজুর উপর ঝাঁপিয়ে পড়ে। মিজুও কম কিসে, সব কটাকে উড়াধুরা মারে শুরু করে দেয়। এক একটার মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে সেখানে থাকা বাকি লোকগুলো মিজুর উপর ঝাঁপিয়ে পড়ে। মিজু এবার তার পিস্তল বের করে সবাইকে গুলি করে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দেয়। তারপর সব বাচ্চাদের নিয়ে একটা এতিমখানায় চলে যায়, যেটা মিজুর বাবা আমজাদ চৌধুরী বানিয়েছিল। এরকম এতিমখানা প্রায় 300টা আছে, যা সব কিছু মিজু চালায়। বাচ্চাদের সেখানে রেখে এসে মিজুও নেয়া ঢাকা ব্যাক করে। ভাইয়া আমি কালকে কলেজে যাব, আমার একা একা কলেজ যেতে খুব ভয় করে। কালকে তুই কি আমাকে কলেজে পৌঁছে দিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মিজু খাবার খেয়ে এসে তার বোনকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর ল্যাপটপ নিয়ে বসে পড়ে। তখন মিজুর ডান হাত তামিম কল করে। বল কি খবর পেয়েছিস? বস, একটা গুড নিউজ আছে। জোগার কিংয়ের একমাত্র ছেলে রকি মানারাত ইন্টারন্যাশনাল ভার্সিটিতে লেখাপড়া করে। আপনি চাইলে আমরা কালকে তাকে সেখান থেকে তুলে নিয়ে আসবো। তোর কি যে বলিস না, শোন আমার মাথায় একটা প্ল্যান আছে। প্ল্যানটা কি বস? কালকে দেখা কর, তারপর সব বলবো।
মিজু কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে জোকার কিংয়ের মাথায় অনেক চিন্তা। তার সহপাঠী জোকার কিংয়ের খুন সে মেনে নিতে পারছে না, তাই সে তার সকল লোকেদের একসাথে ডাকে এবং বলে, তোরা এত লোক থাকতে জাফরকে কে মারলো? কেউ কি জানো না? কেউ কি তার চেহারাটা একবার দেখনি? তোমাদেরকে দুধকলা দিয়ে পুষে আমার কি লাভ হয়েছে? ইচ্ছে করছে তোমাদের সব কয়টাকে এখানে পুঁতে রেখে দিই। বস, আমার কি মনে হচ্ছে জানেন? কি মনে হচ্ছে বল তাড়াতাড়ি। বস, আমার মনে হচ্ছে এটা আমাদের পুরনো কোনো এক শত্রু হবে। কি পাগলের মতো কথা বলছিস? আমাদের কোনো পুরনো শত্রু বেঁচে নেই, আর যারা ছিল তাদের সবাইকে তো আমরা মেরে ফেলেছি। বস, আমার মনে হচ্ছে আমজাদের ছেলে মিজু মনে হয় এই খুনগুলো করতেছে। তা তুই ঠিক ভেবেছিস? হতে পারে। এই তোরা সবাই ভালো করে শুনে রাখ, আজকে থেকে সবাই আমজাদের ছেলে আর মেয়েকে খুঁজে বের করো। কিভাবে খুঁজবে সেটা আমি জানি না, আগামী 24 ঘন্টার ভিতর তাকে আমার সামনে চাই। জোকার কিং সবাইকে হুকুম করে রুমের ভিতর চলে যায়, আর এইদিকে সবাই মিজুকে খুঁজতে বের হয়। অপরদিকে মিজু তার ছোট্ট বোন নেহাকে নিয়ে কলেজে চলে আসে। কলেজে ঢুকতেই কলেজের প্রিন্সিপাল তাকে স্যালুট করে। মিজু প্রিন্সিপালকে বলে, প্রিন্সিপাল স্যার, আমার ছোট বোন নেহা, যে আমার কলিজা, আজকে থেকে আপনার এই কলেজে পড়াশোনা করবে। আর যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে তো বুঝতেই পারছেন কি করব। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বোনের আশেপাশে কেউ আসতে পারবে না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। মিজু নেহাকে কলেজে নামিয়ে দিয়ে বের হয়ে আসে। তারপর তামিম এর সাথে দেখা করে, তাদের প্ল্যান মোতাবেক কাজ শুরু করে। তার সাথে তামিম ও শামিমকেও কলেজে ভর্তি হতে বলে। জোকার কিংয়ের ছেলে রকি তার উপর পুরো নজর রাখার জন্য। সে কি করে না করে সব কিছু। মিজু একটা চায়ের দোকান থেকে বের হওয়ার সময় নিশি তাকে দেখে ফেলে। আসলে নিশিও সেই রাস্তা দিয়ে কলেজের দিকে আসছিল, তার একমাত্র ভাই রানাকে কলেজে ভর্তি করিয়ে দিতে। নিশি প্রথমে চিনতে না পারলেও পরে ঠিকই চিনতে পারে। তারপর পিছনে তাকিয়ে দেখে এটা মিজু। এটা তো আমার মিজু। মিজু এখানে আছে, আর আমি জানতামই না। নিশি মিজুর কাছে আসতে যাবে, তখন মিজু তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে, আর নিশিও মিজুকে ফলো করতে থাকে। মিজু প্রথমে তার আড্ডায় চলে যায়, তারপর সবাইকে কাজ বুঝিয়ে দেয়। নিশি এসব কিছু বাইরে দাঁড়িয়ে দেখতে থাকে, কিন্তু তখন মিজুর একটা লোক নিশিকে দেখে ফেলে আর তাকে বন্দি বানিয়ে নেয়। নিশি তাদের থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু মিজুর সৈন্যবাহিনীর কাছে আটকে যায়। ততক্ষণে মিজু দূরে গিয়ে কারোর সাথে যেন সিক্রেট মিশন সম্পর্কে কথা বলছিল। মিজু কথা বলা শেষ করে যখন নিজের চেয়ারে বসে, তখন তামিম বলে, ভাই, একটা মেয়ে চুপি চুপি আমাদের কথাগুলো শুনছিল ভাই। কেসে তার গলায় কেটে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দাও। বস, মেয়েটা বারবার আপনার কথাই বলছিল, সে নাকি আপনাকে চিনে। কি বলিস? তাকে আমার সামনে নিয়ে আসো। মিজুর কথা মতো নিশিকে মিজুর সামনে নিয়ে আসা হলো। মিজু নিশিকে দেখে অবাক হয়ে যায়, নিশিও মিজুকে দেখে অবাক হয়ে যায়। তারপর মিজু আদেশ করে ওর হাত পায়ের বাঁধন খুলে দিতে। মিজুর কথা শুনে তাড়াতাড়ি করে নিশির বাঁধন খুলে দেয়। তারপর নিশিকে একটা চেয়ারে বসানো হয়। তারপর মিজু নিশিকে প্রশ্ন করে, নিশি, তুমি এখানে? একই প্রশ্ন আমারও। আগে তুমি বলো, তুমি এখানে কেন? আসলে আমাকে এখানে বড় একটা কেসের সমাধান করার জন্য নিয়ে এসেছে। এখানে নাকি প্রতিদিন রাতে খুন হচ্ছে, আর সেটা মাফিয়া কিং এমএচ করতেছে। আমাকে এই পুরো মাফিয়া কিংয়ের দলকে ধরার জন্য এখানে ডাকা। এখন বলো, তুমি এখানে কি করো? কিছু না, এমনি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছি। সেটা দেখে তো মনে হচ্ছে না। কেন হবে না? দেখো কি সুন্দর পরিবেশ, আর এখানে আমি সবসময় থাকি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। সত্যি কথা বলতে, আমি সেই দিনের সেই ঘটনার জন্য এখনও প্রতিদিন রাত্রে কান্না করি। আমাকে ক্ষমা করে দিও। আজ আমার জন্য তুমি মেজর থেকে বেকার হয়ে আছো। আরে কি বলছো? আমি ঠিক আছি, আমার জন্য তোমার চিন্তা করতে হবে না। তুমি যে কাজ করতে এসেছো সেটা মন দিয়ে করো। আর হ্যাঁ, মাফিয়া কিং এমএচের সৈন্যরা কিন্তু অনেক ভয়ানক, সাবধানে কাজ করবে, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। সেটা তোমাকে ভাবতে হবে না। সে যতই ভয়ঙ্কর হোক না কেন, আমার হাত থেকে বাঁচতে পারবে না। আচ্ছা চলো, এখানে বসে থেকে একটু কফি খেয়ে আসি। আচ্ছা চলো। তারপরে নিশিকে নিয়ে একটা কফি শপে গেলাম। নিশির সাথে কফি খেয়ে তাকে গাড়িতে করে অফিসে পাঠিয়ে দিলাম। তারপর কলেজে গেলে নেহাকে নিয়ে বাসায় চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন আমি নিশিকে কেমনে চিনি, ওর সাথে আমার কিসের সম্পর্ক, সেটার জন্য আপনাদেরকে অনেক বছর পিছনে যেতে হবে।
আজ থেকে 15 বছর আগের কথা, যখন জাফর খান ও জোগার কিংয়ের লোকজন আমার আব্বু আম্মুকে মেরে ফেলে, তখন আমি আর নেহা সব কিছু দেখি। সেখানে কান্না করতে থাকি। তারা আমাকে ও নেহাকে না মেরে চলে গেল। পিছন থেকে একজন লোক এসে আমার কাঁধে হাত রাখে। আর আমি সাথে সাথে পিছনে তাকিয়ে দেখি এটা কমিশনার তার সাথে করে আমাদের নিয়ে যায়। কমিশনারের স্ত্রী মারা গেছে, তার একটা মেয়ে ছিল, সে হলো নিশি সকালে ঘুম থেকে উঠে দেখে আমি নেহা তাদের বাসার সোফায় ঘুমাচ্ছি। তখন সে আমাদের কাছে এসে বলল, এই যে কে তোমরা, আর আমাদের বাসায় কি চাও? আমি মেজু, আর ও আমার বোন নেহা। কালকে কমিশনার আঙ্কেল আমাদের এখানে নিয়ে এসেছে। ও, আব্বু তোমাদের নিয়ে এসেছে? দাঁড়াও, আব্বুকে দেখাচ্ছি মজা। নিশি তার আব্বুকে জোরে জোরে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর তার আব্বু আসলো। তারপর নিশি আমাকে ও নেহাকে দেখে বলল, আব্বু, এই ছোট লোকের বাচ্চারা আমাদের বাসায় কি করে? তুমি এক্ষুনি এদেরকে আমাদের বাসা থেকে যেতে বলো, না হলে কিন্তু আমি এদের মাথা ফাটিয়ে দিব। কি বলিস মা? ছোট থেকে তোকে বড় করেছি একা একা, তুই সবসময় বলতি না আব্বু আমার একজন খেলার সাথী লাগবে, তাই তো এদেরকে নিয়ে এসেছি। তুই এখন থেকে সারাদিন এদের সাথে খেলবি, অনেক মজা করবি। না, আমি এদের সাথে খেলতে পারবো না। এদের মতো ছোট লোকদের চেয়ে আমার ডগি অনেক ভালো। ছি মা, এসব বলতে নেই। নিশির ছোট লোক বলে চিৎকার করতে লাগলো। আমাদেরকে বাসা থেকে বের করে দিল। কমিশনার সাহেব আমাদের 2 ভাই বোনকে একটা এতিমখানায় রেখে আসে। সেখানে থেকে আমাদের স্কুলে ভর্তি করায় দেয়। তারপর থেকে নিশির সাথে আর দেখা হয়নি। যখন স্কুল শেষ করে কলেজে ভর্তি হলাম, তখন ভাবতে লাগলাম আর এসব জামা কাপড় পরে কলেজে যাব না। যেভাবেই হোক আমাকে কিছু একটা করতেই হবে। সেদিন রাতে বের হলাম টিউশনির খোঁজে। অবশেষে একটা বাচ্চাকে টিউশনির জন্য পেয়েও গেলাম। প্রতি মাসে 6000 টাকা দিয়ে আমি 2000 অ্যাডভান্স নিয়ে নিলাম, আর সেটা দিয়ে নতুন জামা কাপড় কিনলাম। নেহার জন্য একটা সুন্দর জামার সেট কিনলাম। পরের দিন ছোটো বোনকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম। আমিও কাজের পাশাপাশি কলেজে ভর্তি হলাম। সকালে ঘুমিয়ে আছি, তখন ছোটো বোনের ডাক। ভাইয়া, ঘুম থেকে উঠবি না? আর একটু ঘুমাই রে বোন। তুই ঘুমা, আর ওইদিকে তোর ভার্সিটির সময় শেষ হয়ে যাক। কি, আমাকে আগে ডাকবি না? তোকে বলেছিলাম সবার আগে আমাকে ডাকতে। তোকে কতক্ষণ থেকে ডাকছি, তোর তো ওটার নামই নেই। ও আচ্ছা, যা তুই গিয়ে রেডি হয়ে নে, একসাথে যাব। আচ্ছা। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে দুজনে কিছু খেয়ে নিলাম। তারপর একটা রিক্সা নিয়ে কলেজের দিকে যেতে লাগলাম। নেহাকে তার স্কুলে নামিয়ে দিলাম। তখন, ভাইয়া তুই আমাকে নিতে আসবি তো? রেমন, তুই না আসলে কিন্তু আমি এখান থেকে এক পাও নড়বো না। আচ্ছা, চিন্তা করিস না, আমি কলেজ থেকে এসে তোকে নিয়ে যাব। একটু কাছে আয়। কেন রে? কাছে কেন? আয় না, একটা কথা বলবো। আচ্ছা বল। আই লাভ ইউ ভাইয়া। আই লাভ ইউ টু বনু। আচ্ছা ভাইয়া, আমি গেলাম। আচ্ছা। তারপর নেহা চলে গেলে আমি আমার কলেজে চলে আসলাম। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আব্বু আম্মুর কথা ভাবতে লাগলাম। একদিন আব্বু আমাকে বলেছিল, মেজু শোন, তুই বড় হয়ে কি হবি বলতো? কেন আব্বু, তোমার মতো বড় মাফিয়া হব? না বাবা, আমার মতো মাফিয়াদের জীবন অনেক কষ্টের। কে যে কখনো আমাদের মেরে ফেলে ঠিক নেই। আমাদের অনেক শত্রু, তাই তুই মাফিয়া হবি না, কথা দে। আচ্ছা আব্বু, কথা দিলাম। আব্বু, তাহলে আমি বড় হয়ে কি হব? কেন, আমার ছেলে মিজু বড় হয়ে একজন আর্মি অফিসার হবে, যে দেশের জন্য লড়াই করবে, দেশ থেকে সকল দুর্নীতি, সকল সন্ত্রাসী দূর করবে, যাকে সবাই এক নামে চিনবে, যাকে দেখলে শত্রুর হাত পা কাঁপতে শুরু করবে, যাকে দেখলে অপর প্রান্তের লোকের হাওয়া বের হয়ে যাবে। আম্মু, আর্মি অফিসার হওয়া কি ভালো? বাবা, আর্মি অফিসাররা সব সময় দেশের জন্য লড়াই করে। তাহলে আমি বড় হয়ে তাই হব। তখন পেছন থেকে আমার ছোট বোন নেহা কান্না করতে করতে বলল, আম্মু, তাহলে আমি কি হব? তুই হবি একজন ডাক্তার, যে আমাদের নিজের হাসপাতালে গরিব অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা করাবে। টাকায় অভাবে যারা চিকিৎসা করাতে পারে না, অপারেশন করাতে পারে, আমার ছোট মামুনি বড় হয়ে ডাক্তার হয়ে তাই করবে। ইয়া, কি মজা, কি মজা! আমি বড় হয়ে ডাক্তার হব, ভাইয়া আর্মি অফিসার। হয়েছে, এখন থাম। আয় তোরা, আমরা সকলে মিলে আগে নাস্তা করে নিই, তারপর তোদেরকে স্কুলে দিয়ে আসি। আচ্ছা আম্মু। আব্বু আম্মুর সাথে কাটানো মুহূর্তের কথাগুলো চোখের সামনে ভাসতে লাগলো। চোখের কোণে পানিগুলো মুছে কলেজে গেটে পা রাখলাম। আব্বু আম্মুর স্বপ্ন পূরণ আমাকে যেভাবে হোক করতে হবে। কলেজের ভিতরে গিয়ে প্রিন্সিপাল স্যারকে আমার কাগজপত্র জমা দিলাম। তারপর ক্লাসে চলে আসতে যাব। গেটের মধ্যে অনেক ভিড়। আস্তে আস্তে আমি ভিতরে গেলাম। ক্লাসের ভিতর ঢুকতেই কে যেন
পা দিয়ে আমাকে ফেলে দেয় আর আমি সাথে সাথে মেয়েটার বুকের ওপর গিয়ে পড়ি। মেয়েটার ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে এক হয়ে যায়। মেয়েটা আমার উপর থেকে উঠে ঠাস ঠাস করে আমার গায়ে 2টা থাপ্পড় মারে। তারপর কলেজে চলে আসলাম। রিক্সা থেকে নেমে যখনই ভিতরে ঢুকতে যাব এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই ঠাস ঠাস। এই ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না নাকি? চোখ কি বাসায় রেখে আসছিস? আমি গালে হাত দিয়েছি তাই দেখতে পাই না, তা আপনিও কি দেখতে পান না? চুপ কর ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? তুই জানিস আমি কে? আমার বাবা কি করে? আশ্চর্য, আমি ইচ্ছা করে আপনার উপর এসে পড়েছি নাকি? আর এখানে আপনার বাবা কি করে না করে সেটা আমার জেনে কি হবে? ঠাস, আবার আমার মুখের উপর কথা বলিস? তোকে তো আজকে আমি কি যে করব আমি নিজেও জানি না। এই যে দেখেন, দোষ আপনি করেছেন আর আমাকে গালি দিচ্ছেন। কাজটা কিন্তু ঠিক করছেন না। আমি ঠিক করেছি না? না করছি। ক্লাস থেকে বের হ, তারপর তোকে মজা দেখাচ্ছি। তুই চিনিস আমাকে? আমি কে? আপনি যেই হন তাতে আমার কোনো যায় আসে না। আপনার মতো মেয়েদের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। ঠাস, ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। তুই আবার আমার মুখের উপরে তর্ক করিস? তোদের মতো ছোট লোকদের আমার ভালো মতোই চেনা আছে। মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছা হয়। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এটা বলে সে রাগে গজগজ করতে করতে নিজের সিটে গিয়ে বসে পড়ল। আর এদিকে আমি একটা থাপ্পড় খেয়ে দাঁড়িয়ে আছি। আরে আজব তো, আমি ইচ্ছে করে ধাক্কা মেরেছি নাকি? আপনারাই বলুন তো। যাক, বড় লোকের মেয়ে বলে ছেড়ে দিলাম। তারপর সিটে বসে পড়লাম। মেয়েটা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তখন আমার পাশের ছেলেটা আমাকে বলল, হাই, আমি তামিম। তোমার নাম কি? আমি মেজো। তুমি জানো তুমি কার সাথে লড়াই করছো? ও হলো এই শহরের কমিশনারের মেয়ে, নিশি চৌধুরী। ও খুব ভয়ঙ্কর একটা মেয়ে। ওর থেকে একটু সাবধানে থেকো, কেমন? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা, বাসা কোথায় তোমার? এই তো এতিমখানার সাথে। তোমার? এই তো কলেজের পেছনেই। তাহলে তো ভালোই। আজকে থেকে আমরা তাহলে বন্ধু, কি বলিস? আচ্ছা ঠিক আছে। দেখ, একটা বন্ধু তো হলো। ক্লাস শেষ করে বাইরে বের হয়ে জাম গাছের তলায় বসে আছি। তখন মেয়েটাকে দেখলাম একটা মেয়ের সাথে কথা বলছে। কি রে নিশি, এত রেগে আছিস কেন? কি হয়েছে তোর? আরে আর বলিস না, কোথা থেকে যে আসছে এই ছোট লোকের বাচ্চা, আমার গায়ে হুমড়ি খেয়ে পড়েছে। ওকে আজ আমি তো উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। নিশির মুখে মুখে তর্ক করা, ওকে আজ বুঝিয়ে দেবো এই নিশি কি জিনিস। কার কথা বলছিস? একটু আগে যাকে থাপ্পড় মারলি, ওই খ্যাতটা? হ্যাঁ, ওই হনুমান, তার কথাই বলছি। জানোয়ার ছোট লোক কোথাকার। আরে ছাড় তো। ছোট লোকটা চেহারা দেখেছিস? পুরাই গেও ভূত। খ্যাত একটা। কাপড় চোপড়ে নাই কোনো ঠিক ঠিকানা। চুলগুলোও দেখ না, পুরো তেল দিয়ে কুচকুচে করে রেখেছে। ওর মতো ক্ষেতকে তোর, ওর মতো ক্ষেতের সাথে কথা বলে তোর স্ট্যাটাস একদম কমে গেছে। কোথায় তুই আর কোথায় ও? হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছিস। ওর মতো খ্যাতকে শিক্ষা দিব আমি। আমার একটা মান সম্মান আছে না, যা তোকে মাফ করে দিলাম। তবে নেক্সট টাইম যদি আমার মাথা গরম করে, তাহলে দেখবি ওর কী হাল করব আমি। আমাকে তো চিনে না আমি কে। এভাবে কথা বলতে বলতে মেয়েটা তার বান্ধবীদের নিয়ে ক্যাম্পাসের দিকে চলে গেল। অন্যদিকে আমি সেখান থেকে উঠে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আবার ক্লাসরুমে গিয়ে শেষের বেঞ্চে বসে আছি। আমার আজ প্রথম দিন। ভেবেছিলাম কলেজের প্রথম দিনটা অনেক ভালোই কাটবে, কিন্তু এই মেয়েটা সব নষ্ট করে দিল। বাকি ক্লাসগুলো করে বাসার দিকে রওনা দিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, নেহাকে স্কুল থেকে আনতে হবে। ওই মেয়েটা মাথা নষ্ট করে দিয়েছে, যার কারণে মনেই ছিল না। নেহার স্কুলের সামনে গিয়ে দেখি নেহার আগে ফুলে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বাজে। ও স্কুল ছুটি হয়েছে 2টায়। সে 1 ঘন্টা ওখানে দাঁড়িয়ে আছে। আমি যেতেও কোনো কথা বললো না। আমি ওর ব্যাগটা হাতে নিয়ে বললাম, কিরে পিচ্ছি, রাগ করে আছিস নাকি? ওর কোনো কথা নেই, তাই আবারও বললাম, কিরে আমার সাথে কথা বলবি না? তুমি অনেক মজা। তোমাকে বলেছিলাম না তাড়াতাড়ি আসবে, এত লেট করে কেন আসলে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। যদি আমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তখন কি হতো বলো তো? সরি, আর হবে না, এই লাস্ট বার। তুই আমার পিচ্ছি বোন, প্লিজ রাগ করে না বোন আমার। তোকে বাসায় গিয়ে এতগুলো চকলেট কিনে দেবো। সত্যি তো? সত্যি। বাসায় গিয়ে চকলেট না পাই তাহলে তোমার সাথে কথাই বলবো না, বলে দিলাম। ও আচ্ছা ঠিক আছে। তারপর আর কি, ওকে বাসায় এনে চকলেট কিনে দিলাম। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে টিউশনিতে গেলাম। রাতে বাসায় ফিরে দেখি কমিশনার সাহেব এসেছে। উনি মাঝে মধ্যে আমাদের দেখতে আসেন। আমি রুমে ঢুকে দেখি উনি নেহাকে পড়াচ্ছে আর আমাদের জন্য কাপড় চোপড় কিনে এনে আমি ওনাকে দেখে সালাম দিলাম। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন?
ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তা আজকে হঠাৎ করে আমাদের বাসায় কি মনে করে? তুমি সেদিন বলেছিলে না তুমি আর্মিতে জয়েন করবে, আগামীকাল আর্মিতে লোক নিচ্ছে। তুমি কলেজে না গিয়ে সেখানে চলে যাও, আর সব কিছুতে পারফেক্ট হলে সেখানে থাকা আর্মি অফিসারকে আমার এই চিঠিটা দিও। এই নাও চিঠি। সত্যি নাকি? আমি কি সত্যি আর্মি হব? সত্যি। আর শোনো, এই নাও কিছু ফলমূল, আর এটা তোমার, আর এটা নেহার জামা। আর একটা কথা, এই কাপড়টা পরে যাবে, একটু সুন্দর না হলে হয় বলো? ধন্যবাদ স্যার, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। পাগল ছেলে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আর হ্যাঁ, কলেজে কারো সাথে লড়াই ঝগড়া করো না, এই শহরটা কিন্তু ভালো না। আচ্ছা স্যার। তারপর কমিশনার স্যার চলে গেলে আমি কাপড়গুলো খুলে দেখি অনেক দামি। তারপর ফলগুলো দুই ভাই বোন মিলে ভাগ করে খেয়ে নিই। তারপর নেহা পড়তে বসে, আমিও ফ্রেশ হয়ে পড়তে বসি। পরের দিন সকালে নেহা আমাকে খুব তাড়াতাড়ি ডেকে দেয়। আমিও রেডি হয়ে আর্মি ক্যাম্পে গেলাম। সেখানে আজকে লোক সিলেক্ট করা হবে। হাজার হাজার ছেলে মেয়ে এসেছে এখানে। লাইনে দাঁড়ালাম। আমার পাশের লাইনের পরের লাইনটাতে কলেজের ওই অহংকারী মেয়েটাকে দেখতে পাই। আমি সাথে সাথে অবাক হয়ে যাই। মেয়েটাও আমাকে এখানে দেখে অবাক হয়ে যায়। ধীরে ধীরে আমার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মেয়েটাও এগোচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমার সিরিয়াল আসলো। অবশেষে সকল টেস্টে আমি পাস হয়ে গেলাম। কমিশনার সাহেবের দেওয়ার চিঠিটা সেখানে থাকা একটা অফিসারকে দিলাম। উনি চিঠিটা পড়ে আমার দিকে তাকালো। সেখানে লেখা ছিল, আসসালামু আলাইকুম, আমি কমিশনার শফিকুল বলতেছি। আপনার সামনে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সেটা হলো মাফিয়া কিং আমজাদের ছেলে। ওর বাবা মাকে ছোটবেলায় জোকার কিং ও তার দলবল মেরে ফেলেছে, আর ওকে ছোট থেকে আমি লালন পালন করে বড় করেছি। ও অনেক সাহসী একজন ছেলে। আপনারা দয়া করে ওকে চাকরিটা দিয়ে দেবেন। আর্মি অফিসারটি আমাকে বলল, তুমি ওই দিকে গিয়ে দাঁড়াও। তার কথা মতো আমি চলে এলাম। আস্তে আস্তে সবাই আসলো। এতগুলো ছেলেমেয়ের পক্ষ থেকে শুধু 400 জনকে সিলেক্ট করা হয়েছে। কিছুক্ষণ পর আবারও এক জায়গায় আমাদের নিয়ে যাওয়া হলো। আমি একটু ভালো করে দেখলাম সে মেয়েটাও আমার সাথেই আছে। একটা রুমে নিয়ে গিয়ে আমাদের সবাইকে একটা করে ব্যাচ পড়ানো হলো, আর আমার ব্যাচ নাম্বার হলো 5। তারপর 10 জন 10 জন করে গ্রুপ বানানো হলো। প্রতিটা গ্রুপ থেকে একজন করে লিডার বানানো হলো, আর আমাদের গ্রুপের লিডার হলাম আমি। তখন একজন আর্মি অফিসার বলল, কালকে থেকে তোমাদের সবার ট্রেনিং শুরু হবে, আর 6 মাস এই ট্রেনিং অবহিত থাকবে। আর এই 6 মাসের ট্রেনিং শেষ করে যে বেশি পয়েন্ট পাবে তাকে প্রথম মিশন দেওয়া হবে। আমরা সেদিনের মতো সেখান থেকে বাসায় ফিরে আসি। রাতে কমিশনার সাহেবকে কল দিলাম আর বললাম, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি টিকে গেছি আলহামদুলিল্লাহ। এখন তো কালকে থেকে আমাদের ট্রেনিংয়ে যেতে হবে। কিন্তু স্যার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? স্যার আমার ছোট বোন তো একা হয়ে যাবে। ও তো আমাকে ছাড়া কখনো কোনো দিন থাকেনি। তাই আপনি যদি 6 মাস ওকে আপনার কাছে রাখতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই, তুমি কালকে ওকে আমার এখানে পৌঁছে দিয়ে যাও। ধন্যবাদ স্যার। আমি কলটা কেটে দিয়ে নেহাকে বললাম, বোন শোন, আগে থেকে আমি আর্মি ট্রেনিংয়ে যাব, আর তুই কয়েকদিন কমিশনার আঙ্কেলের বাসায় থাকবি। তুই জানিস তো বোন, আমাকে যে আর্মি অফিসার হতে হবে, না হলে আব্বু আম্মুর স্বপ্ন পূরণ কেমনে করবো বল? ভাইয়া তুই সত্যি বলছিস তো? তুই আর্মি অফিসার হবি, বাবা মায়ের স্বপ্ন পূরণ করবি? সত্যি। তাহলে ঠিক আছে, আমি তোর জন্য অপেক্ষা করব। যাক, রাতে নেহাকে পাশে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খবর পেলাম কালকে রাতে নাকি জোকার কিংয়ের ওপর হামলা করেছিল। এতে অনেক লোক আহত হয়েছে, 10 জন লোক মারাও গেছে। খবরটা প্রতিটা নিউজ চ্যানেলে শোনাচ্ছে। আমি খবরটা দেখে একটু খুশি হলাম, আর আব্বু আম্মুর কথা মনে করতে লাগলাম। তারপর মনে মনে বললাম, জোকার কিং আর কয়েকটা দিন অপেক্ষা কর, তারপর তোর বংশ নির্বংশ করে দিব। আমি গাড়ি নিয়ে নেহাকে কমিশনার সাহেবের বাসায় রেখে স্যারের কাছে দোয়া নিলাম। স্যার দোয়া করবেন আমার জন্য, আমি যেন মায়ের স্বপ্নটা পূরণ করতে পারি। ফি আমানিল্লাহ, তোমার জন্য দোয়া রইল বাবা, তুমি অনেক বড় অফিসার হও। ঠিক তখন একটা রুম থেকে সেই দিনের সে মেয়েটা বের হয়ে আসলো। মেয়েটা আমাকে দেখে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। আমি ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটা কমিশনার সাহেবকে বলল, বাবা আমার জন্য দোয়া করো, আমি যেন এই দেশের জন্য কাজ করতে পারি, দেশকে সন্ত্রাস মুক্ত করতে পারি। জামা, তোর জন্য দোয়া রইল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার এই মেয়েটাকে? ও হ্যাঁ, এটা আমার মেয়ে নিশি। ও তোমার সাথে আর্মির ট্রেনিংয়ে যাচ্ছে। অবশ্য তোমার ওকে চেনার কথা।
হ্যাঁ স্যার, মেয়েটাকে তো চিনি, কিন্তু জানতাম না ও আপনার মেয়ে। পারলে তুমি ওর থেকে দূরে থেকো। ও কিন্তু অনেক রাগী। সেদিন কলেজে যেন কার সাথে কি হয়েছে, আর বাসায় এসে ঘরের সব কিছু ভেঙে ফেলেছে। ও আচ্ছা স্যার, ঠিক আছে তাহলে বাই। আর নেহা, তুইও সাবধানে থাকিস। তাদের থেকে বিদায় নিয়ে চলে এলাম আর্মির ট্রেনিংয়ে। ট্রেনিং চলতে থাকে, কিন্তু আমি ট্রেনিংয়ে যাওয়ার পর থেকে শুনি দেশের মধ্যে খুন খারাপই বেড়েই চলেছে। জোকার কিংয়ের উপর কেউ যেন প্রতিশোধ নিচ্ছে। আমরা ট্রেনিং শেষ করে রুমে আসলাম। রাতে আমি শিয়ামসহ বাইরে বের হয়েছি একটু খরচ করার জন্য। পাশে একটা গলি থেকে গুলির শব্দ আসতে লাগলো। আমরা গুলির শব্দ পেয়ে একটু ঘাবড়ে গেলাম। তারপর লুকিয়ে লুকিয়ে দেখলাম একদিকে 5 জন লোক আর একদিকে 17 জন। তুমুল হারে গোলাগুলি চলছে। গোলাগুলির এক পর্যায়ে সেই 17 জন লোককে মেরে তাদের প্রত্যেকের বুকের উপর লিখে গেল AMK দ্য ব্যাক। আমি লাশগুলো দেখে নিমিষেই চমকে উঠলাম, কারণ AMK তো আমার আব্বুর নাম ছিল, মানে আমজাদ দ্য মাফিয়া কিং। এটা কীভাবে সম্ভব? আব্বু কি তাহলে বেঁচে আছে? কিভাবে? আমি নিজের চোখে আব্বুকে মরতে দেখেছি। জোকার কিংও তার দলবল মিলে আব্বুকে নৃশংস করে মেরে ফেলেছে। আসলে কি এটা আব্বু না, আব্বুর নাম অন্য কেউ চালাচ্ছে? তাড়াতাড়ি করে আমি সেই 5 জন লোককে খুঁজতে লাগলাম। কোথাও নেই, হয়তো পালিয়ে গিয়েছে। আমরা তাড়াতাড়ি বাজারের দিকে গিয়ে বাজার থেকে খরচ নিয়ে আসলাম। পরের দিন নিউজে দেখাচ্ছে কাল রাতেই 17 জন নিহত হয়েছেন, আর এই নিহতদের সবার বুকে লেখা আছে AMK। কে এই AMK এখনও জানা যায়নি। কেসটা তদন্ত করার জন্য সরকার CIDকে কেসটা দিয়েছেন। জানা গেছে এই 17 জন লোকই ছিল জোকার কিংয়ের লোক। কাল রাতে অজ্ঞাত পরিচয় 5 জন লোক তাদেরকে নৃশংসভাবে মারে। এরা কি আসলেই জোকার কিংয়ের শত্রু না অন্য কিছু, সেটা এখনোই রহস্য থেকে গেছে। নিউজটা জোকার কিং ও তার দল শুনে ভয়ে কাঁপতে থাকে, কারণ AMK হলো আমজাদ দ্য মাফিয়া। জোকার কিং ভাবতে লাগলো তাহলে কি আমজাদ বেঁচে আছে? সে তার লোকদের বলতে লাগলো, সবাই ভালো করে শুনে রাখো, জানি না আমজাদ বেঁচে আছে কিনা, তবে যেই আমাদের পিছনে লাগুক তাকে খোঁজার জন্য সবাইকে অ্যালার্ট থাকতে হবে। আজকে থেকে শহরের কোনায় কোনায় তোমরা সবাই ছিটিয়ে পড়ো। যাকে সন্দেহ মনে হবে তাকে ধরে মেরে ফেলবে। আমি চাই না আমার পিছনে কোনো শত্রু লাগুক। বস, আমার মনে হচ্ছে এটা আমার পরিচিত কেউ একজন, কারণ জোকার কিংকে তো আমরা নিজের হাতে আগুন পুড়িয়ে মেরেছি। তারা তো বেঁচে থাকার কোনো কথাই নয়। সেটা তো বুঝতে পারছি, তাই আগে থেকে সাবধান থাকতে হবে। যে কোনো সময় আমাদের উপর হামলা হতে পারে। বস, তাহলে এখন কি আমি সবাই শহরের প্রতিটা জায়গায় জায়গায় লোক সেট করব? তাই করো। ওকে বস। জোকার কিং চিন্তায় টেনশনে শহরের প্রতিটা জায়গায় তার লোকদের পাঠিয়ে দেয়। তার সাথে জোকার কিং তার সিকিউরিটি বাড়িয়ে দেয়। তার বাসার মধ্যে 50 জনের জায়গায় 400 জন লোক রাখে। এদিকে আমি ট্রেনিং করতে থাকি। প্রতিদিন নিশির সাথে দেখা হয়, কিন্তু কথা বলি না। নিশি আমাকে সহ্য করতে পারে না। আমাদের ট্রেনিংয়ের আজ 3 মাস হয়ে গেল। একদিন ট্রেনিং শেষ করে রুমে আসতেছিলাম, তখন একটা মেয়ে আমার সাথে কথা বলতে আসে। আমিও নিশিকে দেখিয়ে দেখিয়ে মেয়েটার সাথে হেসে হেসে কথা বললাম। দেখে নিশি রাগে ফুঁসতেছে, তাতে আমার কি? আমি রুমে আসলাম। আমি রাতে খাওয়ার জন্য ক্যান্টিনে গেলাম, তখন দেখি নিশিও আছে। ও সোজা আমার কাছে এসে বলল, ওই ছোট লোক শোন, ভালোই ভালোই বলছি, যদি কখনো আমার দিকে তাকাস তাহলে তোকে খুন করে ফেলবো। আমাকে হয়তো তুই চিনিস না আমি কে। আমি আপনাকে কি করলাম? আমি কারো দিকে তাকাই না, উল্টো আপনি আমার দিকে তাকিয়ে থাকেন। শোন, তোর বকবক শোনার সময় আমার নেই। আমি নিশি, এখান থেকে বের হয়ে আগে তোকে মারবো। তোর মতো ছোট লোককে আমার সহ্য হয় না। সহ্য না হলে আমার থেকে দূরে থাকবেন, তো আমার সাথে কথা বলতে আসবেন না প্লিজ। নিশির এমন অপমান প্রতিদিনই হতে হয়। মনে মনে ভাবি, দাঁড়া আগে এখান থেকে বের হই, তারপর তোর দিমাগ মেটাবো। আমাকে তো তুই চিনিস না, আমার শরীরে একজন মাফিয়ার রক্ত বইছে। যাক, এভাবে চলতে থাকে প্রতিদিন। কেউ না কেউ মারা যাচ্ছে। আমাদের ট্রেনিংও শেষ হয়ে গেল। রাতে সবাই মিলে একটা বড় মিটিংয়ে বসে আছি। তখন আমাদের সবার উদ্দেশ্যে একজন বড় অফিসার বলল, ইয়েস স্যার। ইনশাল্লাহ। মিজু ও নিশি, তোমরা মিশনের জন্য রেডি তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তারপর আমাদেরকে একটা মিশনের কাজে পাঠানো হলো। মিশনটা হলো কিছু জঙ্গি বাহিনী মিরপুরে একটা পুরনো বিল্ডিংয়ে কয়েকশো স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীকে বন্দি করে রেখেছে। আমাদের তাদেরকে সহি সালামতে উদ্ধার করতে হবে এবং সন্ত্রাসীদের মৃত্যু। তো যেই ভাবা সেই কাজ। নিশি আমরা মিশনে লেগে পড়লাম।
আজ 5 দিন থেকে পুরো বিল্ডিং ঘেরাও করে রেখেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি চুপি চুপি বিল্ডিংয়ের উপরে গেলাম। আমার দেখা দেখে নিশিও উপরে গেল। উপরে গিয়ে একটা লোককে মেরে তাদের পুরো প্ল্যান জেনে গেলাম। তারপর নিজের সবাইকে ফোন করে জানিয়ে দিলাম যে বাসাতে ফুঁক দেওয়ার সাথে সাথে যে ভিতরে আসে ততক্ষণে আমি বাচ্চাদের একটা রুমের ভিতরে লুকিয়ে রাখি। যে বাঁশিতে ফুঁক দেওয়ার সাথে সাথেই যেন ভিতরে আসে ততক্ষণে আমি বাচ্চাদের একটা রুমের ভিতরে লুকিয়ে রাখি। রাত 4টে বাজে, সবাই ঘুমিয়ে গেছে। আমি এক এক করে সকল বাচ্চাদের একটা রুমের ভিতরে নিয়ে যাই। তারপর বাঁশিতে ফুঁক দিই আর সাথে সাথে নিচ থেকে সবাই চলে আসে। এদিকে বাঁশির শব্দ শুনে সবার ঘুম ভেঙে যায় আর আর্মি অফিসারদের দেখে গোলাগুলি শুরু হয়ে যায় একটা যুদ্ধ। তুমুল হারে মারামারি, ঠাস ঠাস করে গুলির শব্দ। একে একে সবাইকে মেরে ফেলি আমি একদিকে আর একদিকে নিশি। আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে জঙ্গি বাহিনীর লিডার। কি আগে মারবে চলছে প্রতিযোগিতা। নিশি যেই গুলি করতে যাবে তখনই উপাস থেকে একটা গুলি নিশির বুকে লাগে আর সাথে সাথে নিশি মাটিতে পড়ে যায়। আর এটা দেখার পর আমিও সাথে সাথে সেই সন্ত্রাসীর মাথা বরাবর 3টা গুলি করি। তার কপাল ফুটো হয়ে যায় আর সাথে সাথে লোকটা মারা যায়। তারপর আমি গিয়ে নিশিকে কোলে তুলে নিলাম। নিশি কিঞ্চিত পরিমাণ জ্ঞান আছে। নিশি আস্তে আস্তে আমাকে বলল, মিজু দেখো, আমি ছোট থেকেই তোমাকে হিংসে করতে করতে বড় হয়েছি। তোমাকে অনেক অপমান করেছি, তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দিও। যাক, দেশের জন্য নিজের জীবনটা তো দিতে পারলাম। নিশি চুপ করো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচাবো। তুমি একটু চুপ করো প্লিজ। এই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি গাড়ি রেডি কর। আমি নিশিকে কোলে নিয়ে গাড়ির দিকে যেতে থাকি। নিশির শরীর থেকে রক্ত পড়ছে আর আমার শার্টটা খুলে নিশির রক্ত পড়া জায়গায় বেঁধে দিলাম। নিশি তাকাও আমার দিকে। সে আমার দিকে একটু তাকিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাড়াতাড়ি নিশিকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে বলল, আপনার পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, এমার্জেন্সি A- রক্ত লাগবে, নাহলে তাকে বাঁচানো যাবে না। কুইক, তাড়াতাড়ি রক্ত ম্যানেজ করুন। ডক্টর, আমার রক্তের গ্রুপ A নেগেটিভ, আমি রক্ত দিব? তাহলে এক্ষুনি আপনি আমাদের সাথে আসুন। কই? আমাকে নিয়ে নিশির পাশের বেডে শোয়ানো হলো। নিশি কি মায়াবী একটা চেহারা, একটু আগেই ঠিক ছিল, কি থেকে কি হয়ে গেল। আমার শরীর থেকে এক ব্যাগ তাজা রক্ত বের করে নিশির শরীরে দেওয়া হলো। আমি অপারেশন থিয়েটারে বাইরে দাঁড়িয়ে আছি। অফিস থেকে অনেক লোকজন এসেছে। স্যার তার বাবাকে খবর দিতে চাইলো, আমি না করে দিলাম। প্রায় 30 মিনিট পর ডক্টর বাইরে এসে বলল, আল্লাহর অশেষ রহমতে পেশেন্ট এখন বিপদমুক্ত। 24 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান ফিরে আসবে। আলহামদুলিল্লাহ। আমি সত্যি কথা বলতে ডাক্তারের মুখে কথাটা শুনে সেদিন আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। আস্তে আস্তে রাত হতে থাকে, সবাই চলে গেল। আমি নিশির পাশে গিয়ে শুয়ে পড়ি। এদিকে ওখান থেকে সকল বাচ্চাদের তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়। আমি নিশির একটা হাত ধরে সেখানে ঘুমিয়ে পড়ি। রাতে নিশির জ্ঞান ফিরে আসলে নিশি দেখে আমি তার হাত ধরে শুয়ে আছি। নিশি অনেকটা অবাক হয়। আমার মাথায় কারোর হাতের শব্দ পেয়ে ঘুমটা ভেঙে যায়। দেখি নিশির জ্ঞান ফিরেছে। আমি তাড়াতাড়ি করে তার হাত ছেড়ে দিয়ে বললাম, সরি, আসলে প্রচুর ঘুম পেয়েছিল তো তাই খেয়াল করিনি। ইটস ওকে। এখন কেমন লাগছে তোমার? ভালো। আলহামদুলিল্লাহ। জানো, তোমার জন্য সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছি। আমার জন্য কেন? আমি তো তোমাকে সব সময় অবহেলা করতাম, সব সময় ছোট লোক বলে গালি দিতাম। তুমি কেন আমাকে বাঁচালে? আমি যে তোমাকে ভালোবাসি। কি? কবে থেকে? জানি না, তবে আমি যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকে তোমাকে আমার ভালো লাগতো। তারপর যে কি থেকে কি হয়ে গেল ভাবতে পারছি না। তুমি কি জানো আমিও তোমাকে ভালোবাসি? তাই নাকি? আই লাভ ইউ মিজু, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। নিশি আমাকে ভালোবাসার কথা বলে ভেমে করে কান্না করে দিল। আমি নিশিকে বললাম, ওই পাগলি, কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন? সরি। কিসের জন্য? তুমি যে আমাকে ভালোবাসো আমার এখনো বিশ্বাস হচ্ছে না। কি করলে বিশ্বাস হবে? তাহলে আমার 2 গালে 2টা কিস করো। আমি নিশির কথা শুনে অবাক হয়ে যাই। তারপর বলি, দিতেই হবে? হয়েছে? হয়েছে। তারপর আর কি, সকাল হলো। তারপর সবাই আসলো। নিশিকে নিয়ে অফিসে গেলাম। অফিসার আমাদেরকে সবাইকে মেডেল পরিয়ে দিল। আর এখানে আমার ট্রেনিংয়ে মিশন কমপ্লিট হয়ে যায়। তারপর নিশিও আমি একসাথে বাসায় আসি। নিশিকে নিয়ে তার বাসায় গেলাম। ওখানে ওকে নামিয়ে দিয়ে নেহাকে নিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। 1 মাস ছুটি কাটানোর পর কলেজে ক্লাস করতে থাকি। তারপর 3 মাস পর আমরা অফিসে জয়েন করি। অফিসে জয়েন করার কিছুদিন পর আমাকেও নিশিকে মিশনে পাঠানো হয়। এখন আমি সবসময় নিশির সাথে সাথেই থাকি। একে অপরকে খুব ভালোবাসি। যে কোনো মিশন আমরা 2জন সলভ করি।
আস্তে আস্তে দেশের ভিতরে আমাদের দুইজনের নাম ছড়িয়ে গেল। একদিন একটা মিশন শেষ করে অফিসের দিকে ফিরছিলাম, তখন আমার চোখে আমার চিরচেনা একটা মুখ ভেসে উঠল। আমি সেই মুখটাকে ফলো করতে করতে চলে গেলাম। গিয়ে দেখি করিম চাচা, যিনি আমার আব্বুর ডান হাত ছিল। আমাকে দেখে উনি চিনতে পারেনি, আর আমার শরীরে আর্মি অফিসারের পোশাক পরা ছিল, তাই আমাকে দেখে উনি দৌড়ে পালাতে থাকে। আমি তার পিছনে যেতে থাকি, ডাক দিলাম, করিম চাচা। আমাকে চিনতে পারছেন না, আমি মিজু। করিম চাচা মিজুর নামটা শোনার সাথে সাথে দাঁড়িয়ে গেল। আমিও তার কাছে গেলাম। উনি আমার পুরো শরীরে হাত বুলিয়ে গালে একটা চুমু খেয়ে বলল, বাবা তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ চাচা, আমি এখনো বেঁচে আছি। এতদিন কোথায় ছিলি? আর তোর বোন কোথায়? ও বাসায় আছে, আর এতদিন এতিমখানার পাশে একটা বাসায় ছিলাম। তুই জানিস, আমরা সবাই ভেবেছিলাম সেদিন হয়তো তোর আব্বু আম্মুর সাথে জোকার কিং তোদেরকেও মেরে ফেলেছে। না চাচা, ওরা আমাকে ও নেহাকে মারেনি। তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। আমি তো তোকে দেখে ভয় পেয়ে গিয়েছি। আমি একজন আর্মি অফিসার হয়েছি। মাশাআল্লাহ, আল্লাহ তোদেরকে বেঁচে রাখুক। আচ্ছা চাচা, তুমি ওই দিয়ে কোথায় যাচ্ছ? আমার সাথে চলো, নেহাকে দেখবে, সে অনেক বড় হয়ে গেছে। আচ্ছা। তারপর করিম চাচাকে নিয়ে আমি বাসায় চলে আসি। উনি নেহাকে দেখে অনেক খুশি হয়। নেহাও অনেকদিন পর চাচাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। তারপর আমরা সবাই মিলে সারা রাত গল্প করি। রাতে নিশি অনেকবার ফোন দেয়, কিন্তু ফোন ধরেনি। পরের দিন করিম চাচাকে নিয়ে নেহা মার্কেটে যায়। তখন জাফরের লোক এসে চাচাকে বলে, এটা নেহা রাস্তায় দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। সবাই চলে গেলে নেহা আমাকে ফোন করে। তারপর আর কি, আমি দৌড়ে চলে এলাম। এসে দেখি করিম চাচার মরা দেহ পড়ে আছে। চাচাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তারপর থানায় গেলাম। থানায় জোকার কিং ও জাফরের কথা শুনে আমার কেস নিল না। নেহা তো পাগলের মতো কান্না করছে। চাচাকে কবরে মাটি দিয়ে আমি সেই রাতে কাউকে না জানিয়ে চলে আসি রংপুর, আমার নিজস্ব বাড়িতে। এখানে আসার ওর আব্বুর সাথে কাজ করার সকল লোক আমার দুই ভাই দুই বোনকে দেখে চলে আসে। আমি তাদের সবাইকে এক করে আস্তে আস্তে আব্বুর জায়গাটা নিয়ে নিই। হয়ে উঠি মাফিয়া কিং এমএইচ, যাকে দেখে এখন সারা বাংলাদেশের লোক ভয় পায়। তারপর জাফরের বিরুদ্ধে কেস করি। কেস লিখতে না চাইলে আমার নামটা শুনে কেস লিখতে বাধ্য হয়। মিজু, কাজটা তুই ঠিক করলি না। তোকে আর তোর বোনকে আমি দেখে নিব। আরে যা, সাহস থাকলে আমার একটা গায়ের লোক বাঁকা করে দেখাস। চিন্তা করিস না, জেল থেকে বের হয়ে আগে তোকে মারবো, তারপর তোর বোনকে। জাফর খানের 3 বছরের জেল হয়। এতদিনে আমি মাফিয়া জগৎটা অনেক বড় করি, ধীরে ধীরে রাজত্ব করি পুরো বিশ্বে। হয়ে উঠি মাফিয়া কিং এমএইচ। নিশির সাথে আর সেদিনের পর কথা বলি না। নিশিকে ভুলিনি, ও আমাকে ভুলেনি। জোকার কিং জেল থেকে বের হয়ে আমার ছোট বোনকে নেহাকে কিডন্যাপ করে। তারপর তো আপনারা গল্পে শুরুতেই শুনেছেন। এই ছিল আমার অতীত। আমি জানি না আমার আব্বু এখনও বেঁচে আছে কিনা, তবে এটা জানি আব্বুর নামে 5 জন লোক এখনও জোকার কিংয়ের লোকদের মারে। যাক, এখানে বর্তমানে আসে যাক। নিশিকে নিয়ে একটা কফি শপে গেলাম। নিশির সাথে কফি খেয়ে তাকে গাড়িতে করে অফিসে পাঠিয়ে দিলাম। নিশিও তার কাজ করতে থাকে, আমিও আমার কাজ করতে থাকি। একদিন রাতে নেহা তার বাসার দিকে ফিরছিলাম। তখন দেখি নিশি কার সাথে যেন কথা বলছে। আমি চুপি চুপি তাদের সামনে গেলাম। গিয়ে দেখি ওখানে একটা আর্মি স্কোটের সাপায় দাঁড়িয়ে আছে। তখন আমি তাদের কাছে গেলাম। তারপর বললাম, নিশি, তোমরা সবাই এখানে? আর আমাদের কাছে একটা খবর আছে, এই দিক দিয়ে নাকি মাফিয়া কিং এমএইচ আসতেছে। তাকে ধরার জন্য আমরা এই রাস্তায় দাঁড়িয়ে আছি। তোমাদের সংবাদ কে দিল? একটা গোপন নাম্বার থেকে কলটা এসেছে। ও আচ্ছা, দেখি নাম্বারটা। দাঁড়াও, এই দেখো এই নাম্বারটা। নিশির মোবাইলে নাম্বারটা দেখে আমি চিনে ফেলি। এটা তো সিফাতের নাম্বার। তাহলে সিফাত কি আমার সাথে? যা, কি ভাবছি, 4 বছর ধরে আমার সাথে কাজ করে, ও তো আমার বিশ্বস্ত লোক। আমি আর কিছু না ভেবে নিশিকে বললাম, আচ্ছা তোমরা ডিউটি করো। আমি নেহাকে নিয়ে বাসে গেলাম। তারপর আমি বাসায় চলে আসি। এখন আসি এতিমখানায় থাকি না। এখন আমার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই। আমি নেহাকে নিয়ে ঢাকার একটা বড় ভবনে থাকি। সেখানে আমার সাথে আরও 60 জন লোক পাহারাদার হিসেবে থাকে। কিছুক্ষণ পর নিশিকে আবার একটা নাম্বার থেকে ফোন দেয়। ম্যাডাম, মাফিয়া কিং এমএইচ তো চলে গেছে তার বোনকে নিয়ে। কোথায়? আমরা তো কাউকে দেখতে পেলাম না। আপনার চোখের সামনে থেকে চলে এসেছে, আর আপনি ধরতেই পারেননি। কে সে? তাকে খোঁজার দায়িত্ব আপনাদের। তারপর কলটা কেটে দেয়। আমি সিফাতকে খুঁজতে গিয়ে দেখি সে কার সাথে যেন কথা বলে ফোনটা কেটে দেয়। আমি সিফাতকে ডাক দিলাম, সিফাত এদিকে আয় তো। হ্যাঁ ভাই বলেন। কার সাথে কথা বললি? ভাই বাসা থেকে ফোন দিয়েছিল। ও আচ্ছা, তুই যা। সিফাত চলে গেলে আমি তামিমকে ডাক দিলাম। তারপর
তার উপর নজর রাখতে বললাম। তারপর পরবর্তী পরিকল্পনা করতে লাগলাম। জোকার কিংয়ের ডান হাতে আর্মি কর্নেলের পালা। প্ল্যান মোতাবেক আর্মি কর্নেলকে টার্গেট করলাম। কোন কীভাবে মারবো? নেহার কালকে রেজাল্ট হবে। ও হ্যাঁ, নেহা এতদিন ডাক্তার হয়ে গেছে। কালকে তার লিস্ট সেমিস্টারের রেজাল্ট। আমার কী যে আনন্দ লাগছে। আজকে আব্বু আম্মু বেঁচে থাকলে সবচেয়ে বড় খুশি হতো। আর 2টা খবর পেলাম, কে বা কারা যেন কর্নেলকে মেরে চলে গেছে, আর বুকের ওপর লিখে গেছে MK ইজ ব্যাক। আমি এখনও বুঝতেছি না এই MK কে। আমার শত্রুগুলোকে কেন টার্গেট বানাচ্ছে? কপালে ভাঁজ পড়ে গেল। মাথায় শুধু একটা চিন্তা, এই MK কে ধরতে হবে। হয়তো ওরা কোনো না কোনোভাবে আব্বুর খবর দিতে পারবে। এইদিকে খবরটা জোকার কিং শোনার পর তার কলিজা শুকিয়ে গেছে, কারণ আস্তে আস্তে তার সব বড় বড় সহপাঠীদের এক এক করে মেরে ফেলছে। কে এই 2 দল? মাফিয়া কিং MH আর মাফিয়া কিং AMK। জোকার কিং যেই চেয়ারে বসেছিল সেই চেয়ারটা সব ভয়ে কাঁপতে লাগলো। এবার হয়তো জোকার কিংয়ের রাজত্ব শেষ। জোকার কিং ভয়ে ভয়ে তার লোকদের ডাক দিল। কে কোথায় আছিস রে? আমার মনে হচ্ছে আমজাদ বেঁচে আছে, কারণ কর্নেল যেভাবে খুন হয়েছে এই খুনের কৌশল শুধু আমজাদই জানে। তোরা আজকে থেকে আরও সচেতন হ, ওর বউ বাচ্চাকে মারার প্রতিশোধও নিবে। জোকার কিং এসব ভাবছে আর ভয়ে কাঁপতেছে। এইদিকে আমি বের হলাম সেই রহস্য খোঁজার। খুঁজতে খুঁজতে সেই 5 জন লোকের দেখা পাই। শুধু সামনে যেতে ওই 5 জন উধাও, কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না। এদিকে নিশিও আমার পিছু নিয়েছে, কারণ তখন সে অপরিচিত নাম্বারের কথা শুনে নিশি আমাকে সন্দেহ করেছিল, কারণ সেদিনের ওই রাস্তার দিকে কেউ যায়নি। তাই নিশি ভেবে নিয়েছিল মাফিয়া কিং MH তাহলে মিজু, তাছাড়া কেউ না। আমি সেখানে দাঁড়িয়ে আছি আর আমার পিছন থেকে কেউ যেন আমার কাঁধে হাত রাখে। আমি সাথে সাথে আমার পিস্তলটা বের করে তার দিকে ঘুরে তাকালাম। দেখিয়ে তো নিশি, তুমি এখানে কি করো? এই তো এই দিক দিয়েই বাসা যাচ্ছিলাম। তুমি এত রাতে এখানে কি করো? এই তো আমি একটা কাজে যাচ্ছিলাম। এত রাতে কিসের কাজ? এমনি। চলো আমার বাসার দিকে যাই। আচ্ছা চলো। আমি আর নিশি সামনের দিকে যাব। একটা গলিতে ঢুকতেই কারা যেন আমাদের মাথাটা বস্তাতে বেঁধে ফেলে, তারপর হাত পা বেঁধে নিয়ে একটা গাড়িতে তোলে। আমিও নিশি চিৎকার করছি, এই কারা তোরা, ছাড় আমাকে। কে শোনে কার কথা? ওরা আমাদের এক জায়গায় নিয়ে এলো, তারপর আমাদেরকে একটা চেয়ারের সামনে বেঁধে ফেলে। পরের দিন সকালবেলা আমাদের চোখের বাঁধন খুলে দেওয়া হয়। আমি আমার সামনে যে মানুষটাকে দেখতে পাই, সাথে সাথে আমার চোখ দিয়ে পানি বের হয়ে মুখ থেকে হালকা করে শব্দ বের হলো, বাবা। হ্যাঁ ঠিক, আমি আমার প্রাণের বাবা। কিন্তু এ কি, তার ভয়ানক রূপ বানিয়েছে। আমি বাবার দিকে তাকিয়ে দেখলাম বড় বড় চুল। মনে হয় কত বছর থেকে চুল কাটে না, জানি না। তারপর দাঁড়িয়ে দিয়ে পুরো মুখ ঢাকা, একদম ভয়ঙ্কর একটা চেহারা বানিয়ে রেখেছে। কোনো সাধারণ মানুষ একবার দেখলে সাথে সাথে ভয় তার আত্মাকে। আমি বাবার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বাবা আমাকে বলল, কি রে তুই আমাকে এভাবে দেখছিস কেন? এমনি মানে কি? হ্যাঁ সত্যিটা বল, নয়তো তোকে শেষ করে দিব। বলছি, আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ বল, কি জানতে চাস তুই? তার উপর আজকেই তোর শেষ দিন, মরার আগে না হয় তোকে মেরেই ফেলবো। আগে আমি যা জিজ্ঞেস করি তার উত্তর দেন। ওকে। আপনি কি মাফিয়া কিং AMK মানে আমজাদ দা মাফিয়া কিং? আমার কথা শুনে নিশি অবাক হলো। আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর আমজাদ মানে আমার বাবার লোকেরা। মনে মনে ভাবলো, এ কোন বোকাচোদা রে, AMKর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে উনি কি AMK কিনা। বাবা আমার দিকে কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ আমাকে আমজাদ দা মাফিয়া কিং। আপনার কি এক ছেলে আর এক মেয়ে ছিল? হ্যাঁ। তাদের নাম কি ছিল? মিজু আর নেহা। আচ্ছা তুমি এসব কেন জিজ্ঞাসা করছো? কোনো কথা নয়, আগে আমার উত্তর দেন। ওকে। আর আপনার স্ত্রীকে নির্মমভাবে মেরেছে ওই জোকার কিং, তাই না? বাবা জোকার কিংয়ের নাম শুনে চোখ লাল করে ফেললেন। আমি বাবার দিকে তাকালাম। বাবা এবার উঠে আমার শার্টে কলার চেপে ধরে তারপর মাথায় পিস্তল ধরে বলে, ওই তুই এত কিছু জানিস কিভাবে বল? তুই নিশ্চয়ই জোকার কিং এর লোক। তোকে আজকে এখানেই পুঁতে ফেলবো। বাবা শান্ত হও, আমাকে মেরো না প্লিজ। আমজাদ চৌধুরী আমার মুখে বাবার ডাক শুনে চমকে গেল। আমার মাথা থেকে পিস্তলের নামে জিজ্ঞেস করলো, কে তুই? বাবা আমি তোমার ছেলে মিজু, তোমার আদরের ছেলে। সেদিন আমার সামনে জোকার কিং আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করে, তারপর আম্মুকে মেরে ফেলে বাবা। আমি তোমার একমাত্র আদরের ছেলে বাবা। বাবা এবার আমার মুখের সব কথা শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না। আমাকে ছেড়ে দিয়ে সাথে সাথে তার বুকের সাথে জড়িয়ে নেয়। তারপর আমার নাকে মুখে কপালে হাজারো বার চুমু খায়। বাবার ভালোবাসা বুঝি এমনিই হয়।
বাবা আমাকে ছেড়ে দিয়ে এবার সবার উদ্দেশ্যে বলে, এই তোরা সবাই কই? এই দেখ, এই যে এটা আমার সোনার টুকরো ছেলে মিজু। আমার ছেলে বেঁচে আছে, তোরা কই? তাড়াতাড়ি আয়, আমার ছেলে বেঁচে আছে। বাবার সব লোকেরা কান্না করছে। তখন বাবা নিশির উদ্দেশ্যে বলে, এটা বুঝি আমার মেয়ে নেহা? না বাবা, ও নেহা নয়, ও নিশি, পুলিশের সিক্রেট অফিসার। আমি ওকে ভালোবাসি বাবা। তাহলে নেহা কোথায় বাবা? ও হসপিটালে। হাসপাতালে? ও হাসপাতালে কি করে? ওর কি হয়েছে নাকি? না বাবা, তোমার মেয়ে নেহা এখন একজন ডক্টর। সত্যি? হ্যাঁ বাবা। নিশি আমারও বাবার কথা শুনে একটু নরম হলো। তারপর নিশি বলল, তোমাদের কথা বলা শেষ হলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। মাফিয়া কিং এমএচ তাহলে কে? মাফিয়া কিং এমএচের নাম শুনে বাবার সব লোকেরা ভয় পেয়ে গেল, কারণ তারা যতবারে মাফিয়া কিং এমএচের নাম শুনেছে ততবারে ভয়ঙ্কর কিছু দেখেছে। তারাও জানে যে সে কত ভয়ানক। তখন বাবা বলল, হ্যাঁ মিজু, এই মাফিয়া কিং এমএচটা আসলে কই? ততক্ষণ আমার সব লোকেরা আমরা লোকেশন ট্যাগ করে চলে আসে। বাইরে গাড়ির শব্দ পেয়ে সবাই হকচকিয়ে যায়, মনের ভিতর সবার কাঁপতে থাকে। সবাই এক কদম পিছনে চলে যায়। সবাই যেন এই জ্বলন্ত আগুনের সামনাসামনি হবে। পিছন থেকে তামিম চিৎকার করে বলে ওঠে, মাফিয়া কিং এমএইচ। হ্যাঁ, উনি আর কেউই নয়, আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছে মিজু, উনি হলো মাফিয়া কিং এমএইচ, যার পরিচয় একবার যে জানতে পারে সে আর পৃথিবীতে বাঁচতে পারে না, যার হাত সারা পৃথিবীতে, যার সাথে লড়াই করে আজও পর্যন্ত কেউই জীবনে বাঁচতে পারেনি, যাকে পৃথিবীর কোনো কারাগারে বন্দি করা সম্ভব নয়, যাকে দেখা মাত্র সবার কলিজা কেঁপে ওঠে, যাকে দেখলে স্বয়ং শয়তান কাপুরে মুতে ফেলে, যার সামনে দাঁড়িয়ে উচ্চ গলায় কথা বলার সাহস আজও পর্যন্ত কারো হয়নি। উনি হলো সেই মাফিয়া কিং এমএইচ। পেছন থেকে তামিম কথাগুলো বলল। তামিমের মুখে আমার নাম শুনে আমার গলা যেন শুকিয়ে গেছে, কয়েকজন তো কাপড়ও নষ্ট করে ফেলেছে। তখন নিশি বলল, মিজু তুমি মাফিয়া কিং এমএচ? আমার তো বিশ্বাস হচ্ছে না। আজকে আমি ধন্য হলাম তোমাকে সামনে থেকে দেখে। বাহ বাবা বাহ, তুমি তো আমার থেকে ভয়ঙ্কর মাফিয়া। হ্যাঁ আঙ্কেল। তখন আমার ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা নাম্বার। কলটা রিসিভ করলাম। মিজু মিজু মিজু, এই নামটা আমার কানটা নষ্ট করে দিছে। শোন, তোর কলিজার টুকরো বোনকে ধরে নিয়ে এসেছি। তোরা বাপ ছেলে মিলে বাঁচাতে পারলে বাঁচা। 15 মিনিট সময় দিলাম, কোনো লোকজন ছাড়া আমার পুরাতন বাগান বাড়িতে চলে আয়। 1 সেকেন্ড লেট হলে তোর প্রিয় বোনকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেব। জোকার কিং, আমার বোনের যদি কিছু হয় তাহলে তোকে কী যে করবো আমি নিজেও। কথাটা শেষ করার আগে জোকার কিং আমার কলটা কেটে দেয়। তারপর সবাই বলতে থাকে, কি হয়েছে বাবা? বাবা, জোকার কিং নেহাকে তুলে নিয়ে গেছে। 15 মিনিটের মধ্যে ওর পুরাতন বাগান বাইরে যেতে বলেছে। কি? ওই জোকার কিং এর এত বড় সাহস? ওকে আজকে আমি শেষ করে দিব। মিজু তোমরা লেট না করে যাও তাড়াতাড়ি, ওইদিকে নেহার জীবন বিপদে আছে। আমি পুলিশ ফোর্স নিয়ে আসতেছি। আচ্ছা। তারপর আর কি, বাবা ও আমি গেলাম জোকার কিংয়ের আস্তানায়। আমাদের দেখা মাত্র জোকার কিংয়ের লোকেরা সার্চ করলো, তারপর ভিতরে নিয়ে গেল। জোকার কিং, আমার বোনকে বলছি ভালো ভালো ছেড়ে দে, নয়তো তোর লাশটা ওকে খুঁজে পাবে না। হাসালি মিজু হাসালি, আগে নিজের জীবনটা তো বাঁচা। কথাটা বলার সাথে সাথে কয়েকজন লোক এসে আমাকে বাবাকে বেঁধে ফেলে। পাশে নেহা চিৎকার করে করে বলছে, ভাইয়া ভাইয়া রে, আমাকে বাঁচা। চিন্তা করিস না বোন, তোর কিচ্ছু হবে না। জোকার কিং আমার উপর অত্যাচার করতে লাগলো। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। এবার আমার পালা। তামিম আমার লোকদের নিয়ে ভিতরে চলে এসেছে। জোকার কিংয়ের পুরো লোকদের পাখির মতো গুলি করে মারছে। জোকার কিং ভাবতে পারেনি তার সাথে এমন হবে। এ যেন এক শ্মশান হয়ে গেছে। জোকার কিংয়ের কোনো লোক আর দাঁড়িয়ে থাকার মতো অবস্থানে নেই। তামিম পিছন থেকে এসে জোকার কিংয়ের মাথায় পিস্তল তাক করে ধরে। আমার লোকের আমাদের বাঁধন খুলে দেয়। আমি উঠে গিয়ে জোকার কিংয়ের বুকে জোরে একটা লাঠি মারি। জোকার কিং একটু পিছনে গিয়ে পড়ে। তারপর শুরু হয় আসল খেলা। আমি জোকার কিংয়ের গলা চেপে ধরে বলি, খানকির পোলা, তোর কারণে আমি ছোটোবেলায় মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। তোর কারণে ছোটোবেলা থেকে মানুষের লাথি খেয়ে বড় হয়েছি। আজকে তোকে পিস পিস করে কেটে রান্না করে খাবো। জোকার কিং আমার ভয়ানক রূপ দেখে ভয় পেয়ে যায়। তার কলিজায় যেন কেঁপে ওঠে। জোকার কিং বলতে থাকে, মিজু আমাকে মাফ করে দে, লাগছে মিজু, আমাকে ছেড়ে দে প্লিজ। তোকে তো আমি ছাড়লেও আমার বাবা ছাড়বে না। বাবা এবার জোকার কিংয়ের সামনে এসে বলে, আজ কেমন লাগে জোকার কিং?
দেখ, ও হলো আমার ছেলে। আজকে তুই বাঁচতে পারবি না। আজকে তোকে মারতে পারলে এই পুরো দেশ থেকে সন্ত্রাসী মুক্ত হবে। এই নিয়ে তোর শাস্তি। বাবা এবার একটা তলোয়ার হাতে নেয় আর জোকার কিংয়ের ডান হাত শরীর থেকে আলাদা করে দেয়, তারপর বাম হাত আলাদা করে দেয়। জোকার কিং বাঁচার জন্য ছটফট করতে থাকে। বাবা এবার জোকার কিংয়ের গলা কেটে দেয়। জোকার কিং আস্তে করে বলে দেয়, আমজাদ। তারপর আমজাদকে পিস পিস করে টুকরো করে কুত্তাকে খাইয়ে দিই। তারপর নিশি চলে আসে। জোকার কিংয়ের বেঁচে থাকা লোকদের নিয়ে জেলে ভরে দিই। আজকে আমার প্রতিশোধ নেওয়া শেষ, আর আমিও আইনের কাছে ধরা দিই। 6 বছর পর আমি জেল থেকে বের হই। বাবা আমারও নিশির বিয়ে ঠিক করে। অবশেষে আমি নিশিকে বিয়ে করে নিলাম। নিশি এতদিনই আমাকে অনেক সাহায্য করেছে। নিশি আমাকে মন থেকেই ভালোবাসে। নেহাকে তামিমের সাথে বিয়ে দিয়েছি। বলতে গেলে পুরো পরিবার এখন অনেক হ্যাপি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। সো গল্পটি কেমন লাগলো আপনাদের একটু অবশ্যই জানাবেন। আর আপাতত অনেক মাস থেকে আমি গল্প দিতে পারছি না, একটা পার্সোনাল সমস্যার জন্য। তো এবার কন্টিনিউ গল্প দেওয়া হবে। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে, যারা যারা আমাদের গল্প দেখেন বা আমাদের ভালোবাসেন, তারা অবশ্যই গল্পটিকে সবাই দেখবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটুকুই কামনা করি।